আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ রয়েছি। তো আমরা পড়তেছিলাম হচ্ছে বায়োলজির আলহামদুলিল্লাহ আমরা 3টা চ্যাপ্টার অলরেডি সুন্দর করে গুছিয়ে তোমাদের শেষ করে দিয়েছি। 3টা অধ্যায় কি কি? একটা মাইটি কোষ বিভাজন এবং হচ্ছে যে আমাদের রক্ত সঞ্চালন এবং শ্বসন ও শ্বাসক্রিয়া, 3টা অধ্যায় শেষ। আমরা 4র্থ অধ্যায়ে আসলাম, সেটা হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি। এটার উপর 2টা ক্লাস আছে, আজকে প্রথম ক্লাস 1 আর কালকে ক্লাস 2 হবে। সো চলো আমরা নগ্নবীজি আবৃতবীজি পড়া শুরু করি। নগ্নবীজি আবৃতবীজি আমাদের হচ্ছে যে খুব সহজ একটা চ্যাপ্টার। আমি যখন এইচএসসি লাইফে ছিলাম আমি এই চ্যাপ্টার খুবই ভয় পাইতাম। আমি এই চ্যাপ্টারে শুধুমাত্র হচ্ছে সাইকাস পর্যন্ত পড়ছিলাম, পরবর্তী পোর্শন আমি পড়িই নাই, কারণ হচ্ছে ম্যালভিসি পোয়াসিয়ার পুষ্প সংকেত পুষ্প প্রতীক এগুলো তো খুব কঠিন। তো একদিন ক্লাসে কিছু ফ্রেন্ড বললো যে এই চ্যাপ্টারটা এক ভাইয়ের কাছে পড়ছিলাম, অনেক সুন্দর, অনেক মজা করে বুঝাই দিছে, হ্যান ত্যান অনেক কিছু বললো। বলার পর আমি চিন্তা করলাম যে এই চ্যাপ্টারটা আসলে কেমন, আমি নিজে একটু চেষ্টা করে দেখি। এবং এইচএসসি লাইফে তারপর এইচএসসি পরীক্ষার আগ দিয়ে আমি এই চ্যাপ্টারটা খুলে এই সব কিছু বোঝার চেষ্টা করলাম এবং একবার পরে দেখলাম যে মোটামুটি এই জিনিসটা সহজ। অ্যাস্ট্রিবিউশন বা পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, এই জিনিসগুলো আসলে কঠিন না, সহজ বিষয়। এবং তখন নিজে ক্র্যাক করে ফেললাম বিষয়টা নিজে পড়েই। এরপরে এই অনলাইনে আসার পর দেখলাম যে স্টুডেন্ট এই চ্যাপ্টারটারে ভয় পায় এবং এই চ্যাপ্টারটারে ভয় পায় অনেক স্টুডেন্ট। এবং আমি হচ্ছে একটা 21 বা 22-এর দিকে একটা ফ্রি কোর্সে এই চ্যাপ্টারের 7টা ক্লাস নিয়ে এই চ্যাপ্টার পড়াই দিছিলাম এবং এরপর থেকে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট এই চ্যাপ্টারটাকে আর ভয় পায় না। সো যারা এই চ্যাপ্টারটাকে ভয় পাচ্ছ, কঠিন লাগতেছে, এই চ্যাপ্টার ইনফরমেশনগুলো বোঝো না, ইনশাল্লাহ এই ক্লাসটা করার পরে আমাদের 2টা ক্লাস যে হবে, 2টা ক্লাসে আমার সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার পরে এই চ্যাপ্টার তোমার কাছে আর ভয় বা আতঙ্ক হিসেবে থাকবে না। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নগ্নবীজি আবৃতবীজি যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা শুরু হয়েছে একটা গুরুত্বপূর্ণ কথা দিয়ে, সেটা হচ্ছে বীজ উৎপাদনকারী উদ্ভিদকে আমরা স্ববীজী উদ্ভিদ বলি। যে সকল উদ্ভিদ বীজ উৎপাদন করতে পারে তাদেরকে আমরা স্ববীজী উদ্ভিদ বা স্পারমাটোফাইট বলি। তাহলে আমাদের হচ্ছে বীজ উৎপাদনকারী উদ্ভিদ, যে সকল উদ্ভিদ হচ্ছে আমাদের বীজ উৎপাদনকারী উদ্ভিদ, যে সকল উদ্ভিদ আমাদের হচ্ছে বীজ উৎপাদন করতে পারে, বীজ উৎপাদনকারী উদ্ভিদ, বীজ উৎপাদনকারী উদ্ভিদ, বীজ উৎপাদনকারী উদ্ভিদ, বীজ উৎপাদনকারী উদ্ভিদ, বীজ উৎপাদনকারী উদ্ভিদকে আমরা কি বলি? বীজ উৎপাদনকারী উদ্ভিদকে আমরা বলি হচ্ছে কি, বীজ উৎপাদনকারী যে উদ্ভিদ আছে, বীজ উৎপাদনকারী উদ্ভিদকে আমরা বলি হচ্ছে এই স্ববীজী উদ্ভিদ বা আমরা স্পারমাটোফাইট বলি। স্ববীজী উদ্ভিদ বা স্পারমাটোফাইট, স্ববীজী উদ্ভিদ বা স্পারমাটোফাইট, স্ববীজী উদ্ভিদ, স্ববীজী উদ্ভিদ বা এটাকে বলা হয় হচ্ছে স্পারমাটোফাইট, স্পারমাটোফাইট, স্ববীজী উদ্ভিদ বা এটাকে কি বলি? স্পারমাটোফাইট, স্ববীজী উদ্ভিদ বা স্পারমাটোফাইট, স্ববীজী উদ্ভিদ বা স্পারমাটোফাইট, স্ববীজী উদ্ভিদ বা স্পারমাটোফাইট, স্ববীজী উদ্ভিদ বা স্পারমাটোফাইট। এই যে স্ববীজী উদ্ভিদ বা স্পারমাটোফাইট রয়েছে, এই স্ববীজী উদ্ভিদ বা স্পারমাটোফাইটকে আমরা হচ্ছে 2টা ভাগে ভাগ করতে পারি। তাহলে বীজ উৎপাদনকারী উদ্ভিদ বা স্ববীজী উদ্ভিদ বা জিনিসটাকে বলি স্পারমাটোফাইট। 2টা দেখা যায় যে আমাদের বীজ উৎপাদন করে এরকম 2টা উদ্ভিদ আছে। এই 2 উদ্ভিদকে একটা হচ্ছে যার বীজটা নগ্ন অবস্থায় থাকে, বীজটার কোনো আবরণ থাকে না, ফল তৈরি হয় না যে জায়গায়, সেটা হচ্ছে আমাদের নগ্নবীজী উদ্ভিদ বা ইংরেজিতে বলি হচ্ছে জিমনোস্পার্ম। নগ্নবীজী উদ্ভিদ বা ইংরেজিতে বলি এটাকে কি? জিমনোস্পার্ম। নগ্নবীজী উদ্ভিদ বা ইংরেজিতে বলা হয় এটাকে কি? ইংরেজিতে এটাকে বলি হচ্ছে আমরা জিমনোস্পার্ম। নগ্নবীজী উদ্ভিদ বা এটাকে ইংরেজিতে জিমনোস্পার্ম বলি। আর একটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম। আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ। 2টার মধ্যে বীজ আছে, একটা বীজ নগ্ন অবস্থায় থাকে আর একটা বীজ আবৃত অবস্থায় থাকে। আবৃতবীজী উদ্ভিদ বা ইংরেজিতে বলি এটাকে কি আমরা? অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। এখানে স্পার্মোস শব্দের অর্থ তো বীজ, এখানে স্পার্মোস শব্দের অর্থ তো বীজ। তাহলে এই যে আমাদের জিমনো ওয়ার্ডটা আছে, জিমনো মানে কি? জিমনো ইজ ইকুয়াল টু হচ্ছে নগ্ন। জিমনো ইজ ইকুয়াল টু কি? নগ্ন বা ইংরেজিতে বলা হয় নেকেড বলা হয়, ঠিক আছে? আর স্পার্মোস কথাটার অর্থ কি? স্পার্মোস কথাটার অর্থ হচ্ছে সিড বা বীজ, সিড বা বীজ। তাহলে নগ্নবীজী ইংরেজি হচ্ছে জিমনোস্পার্ম আর আবৃতবীজী ইংরেজি কি? অ্যাঞ্জিয়ন। অ্যাঞ্জিয়ন অর্থ কথাটার অর্থ হচ্ছে টু কন্টেইন অর টু অ্যাঞ্জিয়ন শব্দটার অর্থ হচ্ছে টু কন্টেইন স্ল্যাশ হচ্ছে জিনিসটাকে বলি হচ্ছে আমরা আবৃত, টু কন্টেইন বা স্ল্যাশ জিনিসটাকে বলি আবৃত। আর স্পার্মোস কথাটার অর্থ কি? স্পার্মোস কথাটার অর্থ হচ্ছে সিড
বা বীজ, সিড বা বীজ, আবৃতবীজী। তাহলে এই যে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ রয়েছে আমাদের প্রাণীকুলে, নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ আছে। এর মধ্যে নগ্নবীজী উদ্ভিদ অনেক আগে থেকে আমাদের দুনিয়াতে আছে, অনেক আগে থেকে দুনিয়াতে নগ্নবীজী আবৃতবীজী নগ্নবীজী উদ্ভিদ আছে। তো আমাদের হচ্ছে মেসোজোয়িক যুগে বেসিক্যালি আমাদের নগ্নবীজী উদ্ভিদের যাত্রা শুরু হয়েছে। তো এই যে নগ্নবীজী উদ্ভিদ আমাদের আছে, নগ্নবীজী উদ্ভিদটা স্ববীজী উদ্ভিদ, এবং নগ্নবীজী উদ্ভিদ কথাটা আমাদের এই সর্বপ্রথম গ্রিক বিজ্ঞানী আমাদের থিওফ্রাস্টাস এই নগ্নবীজী টার্মটা আমাদের সর্বপ্রথম, নগ্নবীজী শব্দটা, নগ্নবীজী না, ও তো আর নগ্নবীজী বাংলা কইতে পারতো না, ওই জিমনোস্পার্ম শব্দটা, জিমনোস্পার্ম শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে কে? জিমনোস্পার্ম শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী থিওফ্রাস্টাস। ব্যবহার করেন হচ্ছে বিজ্ঞানী থিওফ্রাস্টাস হচ্ছে আমাদের এই জিমনোস্পার্ম শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন। এবং এই থিওফ্রাস্টাস তার ইনকোয়ারি ইনটু প্লান্টস এই বইয়ে এই কথাটা লিখে যান, ইনকোয়ারি ইনটু প্লান্টস বইয়ে সর্বপ্রথম হচ্ছে যে এই জিমনোস্পার্ম কথাটা লিখে যান। জিমনোস্পার্ম কথাটা সর্বপ্রথম কোন বইয়ে লেখে? তার ইনকোয়ারি ইনটু প্লান্টস বইয়ের মধ্যে সর্বপ্রথম কথাটা লিখে যায়। এই নগ্নবীজী ডেভোনিয়ান যুগে উৎপত্তি হয়, মেসোজোয়িক যুগের বিস্তৃতি হয়। ডেভোনিয়ান যুগে উৎপত্তি হয়, মেসোজোয়িক যুগের কি হয়? বিস্তৃতি হয়। ডেভোনিয়ান যুগের উৎপত্তি আর মেসোজোয়িক যুগে এর বিস্তৃতি। এই নগ্নবীজী হচ্ছে আমাদের কি? নগ্নবীজির হচ্ছে আমাদের উৎপত্তি, নগ্নবীজির উৎপত্তি হচ্ছে ডেভোনিয়ান যুগে। উৎপত্তি কি? ডেভোনিয়ান যুগে। আমাদের আদিকালগুলোকে নানা নামে ভাগ করা হয়েছে, তার মধ্যে ডেভোনিয়ান যুগে হচ্ছে আমাদের নগ্নবীজির উৎপত্তি। আর নগ্নবীজির বিস্তৃতি কবে হয়েছে? বিস্তৃতি হচ্ছে মেসোজোয়িক যুগে। ঠিক আছে, নগ্নবীজি উৎপত্তি ডেভোনিয়ান যুগে, বিস্তৃতি কোথায়? বিস্তৃতি হচ্ছে মেসোজোয়িক আমাদের হচ্ছে যুগে। এখন এই যে নগ্নবীজি উদ্ভিদ রয়েছে আমাদের দুনিয়াব্যাপী, নগ্নবীজি উদ্ভিদ আগে অনেক ছিল, বাট এখন নগ্নবীজি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন নগ্নবীজি আর সেভাবে পাওয়া যাচ্ছে না। নগ্নবীজির আগে অনেক প্রজাতি ছিল, আগে নগ্নবীজির প্রজাতি কয়েক হাজার ছিল, বাট বর্তমানে নগ্নবীজির মাত্র 721টা প্রজাতি আছে এবং তাদেরকে 4টা বিভাগে ভাগ করা যায়। তাহলে নগ্নবীজি উদ্ভিদ কিন্তু আগে অনেক ছিল, এখন নগ্নবীজি উদ্ভিদ কিন্তু প্রায় হারিয়ে যাচ্ছে। আমাদের নগ্নবীজি উদ্ভিদ প্রায় হারিয়ে যাচ্ছে নগ্নবীজি। তো আমাদের হচ্ছে যে পুরো পৃথিবীতে নগ্নবীজির প্রজাতি কয়টা? পুরো পৃথিবীতে হচ্ছে আমাদের নগ্নবীজি, পুরো পৃথিবীতে হচ্ছে নগ্নবীজি কয়টা আছে? পুরো পৃথিবীতে নগ্নবীজি আছে আমাদের 721টা প্রজাতি, 721টা প্রজাতি। বাংলাদেশে প্রজাতি আছে কয়টা? বাংলাদেশে প্রজাতি আছে মাত্র 5টা। চিন্তা করে দেখো, বাংলাদেশের মতো এত সমৃদ্ধ একটা দেশ, বাংলাদেশে নগ্নবীজির মাত্র 5টা প্রজাতি আছে, নগ্নবীজির 5টা প্রজাতি। ঠিক আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, যেমন চট্টগ্রামের বারিয়াডালা অঞ্চলে আমাদের হচ্ছে সাইকাস পেকটিনাটা বন্য পরিবেশে জন্মায়। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন হচ্ছে চট্টগ্রাম রিজিয়নের যারা আছো তারা বলতে পারবা বারিয়াডালা কোন অঞ্চল, আমি সেভাবে জানি না। বারিয়াডালা অঞ্চলে, চট্টগ্রামের বারিয়াডালা অঞ্চলে আমরা কি দেখতে পাই? চট্টগ্রামের বারিয়াডালা অঞ্চলে আমাদের সাইকাস পেকটিনাটা জন্মে। তারপর হচ্ছে বাঁশপাতা নামে একটা উদ্ভিদ জন্মে, যে বাঁশপাতা নামে একটা উদ্ভিদ হচ্ছে আমাদের রয়েছে, এটা বলে বাঁশপাতা। এটা চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট বনাঞ্চলে পাওয়া যায়। পোডোকার্পাস নেরিফোলিয়াস, বাঁশপাতা চট্টগ্রামে কক্সবাজারে বাঁশপাতা পাওয়া যায়। বাঁশপাতা নামে একটা উদ্ভিদ দেখা যায়, যে উদ্ভিদটার পাতা বাঁশের মতো। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে পোডোকার্পাস নেরিফোলিয়াস। তারপর হচ্ছে কিছু নিটাম আমাদের হচ্ছে যে বনাঞ্চলে দেখা যায়, বনাঞ্চলে নিটাম দেখা যায়। তো এগুলো হচ্ছে বাংলাদেশে জন্মানো কিছু হচ্ছে সাইকাস উদ্ভিদের কথা, যে বাংলাদেশের নগ্নবীজ উদ্ভিদের কথা, বাংলাদেশে যে নগ্নবীজ উদ্ভিদগুলো জন্মে তাদের নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। এখন আমাদের হচ্ছে যে মূল জিনিস যেটা, যে আমাদের এই যে নগ্নবীজি আছে, এই নগ্নবীজি উদ্ভিদগুলাকে বেসিক্যালি হচ্ছে আমরা 4টা বিভাগে ভাগ করতে পারি। সেই 4টা বিভাগে আমাদের 721টা
আমাদের নগ্নবীজি উদ্ভিদ রয়েছে, 721টা প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ রয়েছে। এখন আমাদের হচ্ছে বিভাগ কয়টা? নগ্নবীজি উদ্ভিদ 721টা প্রজাতি, এবং এখানে আমাদের 4টা বিভাগ দেখা যায়। কয়টা বিভাগ দেখা যায়? 4টা বিভাগ দেখা যায়, 4টা বিভাগ দেখা যায়। তাহলে হচ্ছে বিভাগ ও প্রজাতি সংখ্যা, বিভাগ ও প্রজাতি সংখ্যা, বিভাগ এবং হচ্ছে যে আমাদের প্রজাতি সংখ্যা, বিভাগ এবং হচ্ছে যে আমাদের কি প্রজাতি সংখ্যা, বিভাগ এবং হচ্ছে প্রজাতি সংখ্যা, বিভাগ এবং হচ্ছে কি প্রজাতি সংখ্যা, বিভাগ এবং হচ্ছে প্রজাতি সংখ্যা, বিভাগ এবং হচ্ছে প্রজাতি সংখ্যা, বিভাগ এবং প্রজাতি সংখ্যা। এখন খেয়াল করে দেখো যে কি কি বিভাগ আছে এবং কি কি প্রজাতি সংখ্যা আছে। খেয়াল করো যে আমাদের কি কি বিভাগ আছে এবং কি কি প্রজাতি সংখ্যা আছে। 4টা বিভাগ আমরা দেখতে পাবো। কয়টা বিভাগ দেখতে পাবো? 4টা বিভাগ দেখতে পাবো। 4টা বিভাগ আমাদের রয়েছে। 1 নম্বর বিভাগের নাম কি? 1 নম্বর বিভাগের নাম হচ্ছে, যেটা সবচেয়ে বেশি আছে, আমি বেশি থেকে কমে তোমাকে সাজায় দিচ্ছি। একটা হচ্ছে কনিফেরোফাইটা, কনিফেরোফাইটা, কনিফেরোফাইটা। এই কনিফেরোফাইটার সবচেয়ে বেশি প্রজাতি আছে, 550টা প্রজাতি কনিফেরোফাইটায় আছে। এরপর আছে হচ্ছে সাইক্যাডোফাইটা, 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 সাইক্যাডোফাইটায় হচ্ছে আমাদের 100 প্রজাতি আছে, 100 প্রজাতি আছে। তারপর হচ্ছে আমাদের কি আছে? তারপর আছে আমাদের নিটোফাইটা, নিটোফাইটা, নিটোফাইটায় কয়টা প্রজাতি আছে? নিটোফাইটায় 70টা প্রজাতি আছে। তারপর কি আছে আমাদের? তারপর আছে আমাদের গিনকো, গিনকোফাইটা, গিনকোফাইটা, গিনকোফাইটা। সেই গিনকোফাইটায় হচ্ছে আমাদের একটা প্রজাতি আছে, গিনকোফাইটে একটা প্রজাতি আছে। সো আমাদের টোটাল প্রজাতি সংখ্যা কত? টোটাল প্রজাতির সংখ্যা হচ্ছে আমাদের 721। টোটাল প্রজাতি সংখ্যা কত? টোটাল প্রজাতি সংখ্যা হচ্ছে আমাদের 721টা প্রজাতি। তার মধ্যে আমাদের হচ্ছে যে এই সবচেয়ে বেশি কোথায় আছে? কনিফেরোফাইটায় 550টা প্রজাতি, সাইক্যাডোফাইটে 100টা প্রজাতি, নিটোফাইটায় 70টা প্রজাতি, গিনকোফাইটায় একটা প্রজাতি। এর মধ্যে আবৃতবীজির সাথে সবচেয়ে বেশি মিল সম্পন্ন, কারণ নগ্নবীজির পরে আবৃতবীজি আসবে। সো নগ্নবীজির কেউ কেউ থাকবে যারা আবৃতবীজির অনেক বৈশিষ্ট্য অ্যাডপশন করবে। আবৃতবীজির মধ্যে সবচেয়ে বেশি মিল সম্পন্ন, আবৃতবীজির সাথে সবচেয়ে বেশি মিল সম্পন্ন হচ্ছে কনিফেরোফাইটা এবং নিটোফাইটা, যে আবৃতবীজির সাথে মিল সম্পন্ন। এই যে আবৃতবীজি যারা আছে তাদের সাথে মিল সম্পন্ন, আবৃতবীজির সাথে মিল সম্পন্ন, আবৃতবীজির সাথে মিল সম্পন্ন, আবৃতবীজির সাথে হচ্ছে মিল সম্পন্ন, আবৃতবীজির সাথে মিল সম্পন্ন হচ্ছে আমাদের কে কে আছে? আবৃতবীজির সাথে মিল সম্পন্ন আছে 2 জন, একটা হচ্ছে কনিফেরোফাইটা আর একটা হচ্ছে নিটোফাইটা, কনিফেরোফাইটা, কনিফেরোফাইটা আর হচ্ছে আমাদের কি নিটোফাইটা, কনিফেরোফাইটা আর একটা হচ্ছে নিটোফাইটা, নিটোফাইটা। ঠিক আছে, কনিফেরোফাইটা এবং নিটোফাইটা এই দুইটা হচ্ছে আবৃতবীজির সাথে আমাদের হচ্ছে অধিক মিল সম্পন্ন, আবৃতবীজির সাথে অধিক টার্মটা অ্যাড করলে ভালো, অধিক মিল সম্পন্ন। এখন আমাদের এই প্রতিটা পর্ব সম্পর্কে আমাদের জানতে হবে, প্রতিটা পর্ব সম্পর্কে আমাদের জানতে হবে, প্রতিটা পর্ব সম্পর্কে জানতে হবে। যারা বই অর্ডার করতেছো, এই বইটা কিন্তু বেশি নাই, আজকে চেক করে দেখলাম আর 550 কপি অ্যাভেলেবেল আছে। সো যারা আমাদের ক খ সাজেশন বইটা অর্ডার করবে, অর্ডার করে ফেলো কিন্তু। আচ্ছা আসো, এখন যেখানে আমরা আসতেছিলাম যে আমাদের হচ্ছে এই প্রতিটা পর্ব সম্পর্কে আমাদের জানতে হবে যে কোন পর্বে কি আছে, কেন আছে, কিভাবে আছে। তাহলে কনিফেরোফাইটা যে আমাদের আছে, কনিফেরোফাইটা নিয়ে আমরা একটা একটা করে পড়ি। তাহলে 1 নম্বরে আমি কনিফেরোফাইটা, 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 কনিফেরোফাইটা। এই কনিফেরোফাইটার নিয়ে অনেকগুলা গুরুত্বপূর্ণ কথাবার্তা কনিফেরোফাইটার মধ্যে আছে। 1 নম্বর কথা, সবচেয়ে উঁচু বৃক্ষ, সবচেয়ে উঁচু বৃক্ষ, শুধু আবৃতবীজির ক্ষেত্রে না, পুরা দুনিয়াতে সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে কনিফেরোফাইটার অন্তর্ভুক্ত। কনিফেরোফাইটার অন্তর্ভুক্ত সবচেয়ে উঁচু বৃক্ষ আছে, তার নাম সেকুয়া সেম্পারভিরেন্স, সেকুয়া সেম্পারভিরেন্স, তার নাম হচ্ছে সেকুয়া সেম্পারভিরেন্স, সেকুয়া সেম্পারভিরেন্স, সেকুয়া সেম্পারভিরেন্স, সেকুয়া সেম্পারভিরেন্স। এটা হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষ, দুনিয়ায় এর চেয়ে উঁচু বৃক্ষ আর একটাও পাওয়া যায় নাই। এটা হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষ। এটা কি আমাদের? এটা হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষের নাম কি? সেকুয়া সেম্পারভিরেন্স, নাম্বার 1। 2 নম্বর কথা হচ্ছে এটা হচ্ছে পুরো পৃথিবীতে 380.3 ফুট। এরা কিন্তু পুরো পৃথিবীতে 380.3 ফুট এবং হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ। যে এর চেয়ে উঁচু বৃক্ষ আবৃতবীজি বা নগ্নবীজি কোথাও আর পাওয়া যায় নাই। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে আমাদের সেকুয়া সেম্পারভিরেন্স। তারপর হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ এর মধ্যে আসে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ আমাদের এই জায়গায় আসে, পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ আমাদের এখানে আসে। তার নাম কি? ব্রিসল কোন
পাইন, ব্রিসল কোন পাইন, ব্রিসল কোন পাইন, এগুলোর ছবি আমি গ্রুপে পোস্ট করে দিব ক্লাস শেষে। ব্রিসল কোন পাইন, ব্রিসল কোন পাইন, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বৃক্ষ হচ্ছে আমাদের ব্রিসল কোন পাইন। তাহলে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সেকোয়াস এম্পাইরিয়ান্স 380.3 ফুট, পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ উঁচু বৃক্ষ প্রাচীন বৃক্ষ হচ্ছে ব্রিসল কোন পাইন। এরা কনিফার বনাঞ্চলের, এরা কনিফার বনাঞ্চলের, এরা কি, এরা হচ্ছে কনিফার বনাঞ্চলের, এরা কি আমাদের, এরা হচ্ছে কনিফার বনাঞ্চলের হয়, কনিফার বনাঞ্চলের হয়, ঠিক আছে। আর কনিফেরোফাইটার যে শুক্রাণু আছে এটা ফ্লাজেলা বিহীন, ফ্লাজেলা বিহীন হওয়াটা একটা উন্নত বৈশিষ্ট্য। তাহলে কনিফেরোফাইটার হচ্ছে শুক্রাণু ফ্লাজেলা বিহীন। এই তিনটা কথা তুমি মনে রাখলেই হয়ে যাবে, আমি খুশি। শুক্রাণু ফ্লাজেলা বিহীন, শুক্রাণু ফ্লাজেলা বিহীন, ফ্লাজেলা বিহীন, এটা হচ্ছে কনিফেরোফাইটার বৈশিষ্ট্য। আচ্ছা, তারপর 2 নম্বরের যে আসে হচ্ছে আমাদের সাইক্যাডোফাইটা, সাইক্যাডোফাইটা ও 2 নম্বরে ও বলবে তুমি হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষ নিয়ে গেছো, আচ্ছা আমি উঁচু নিতে না পারি, সবচেয়ে ক্ষুদ্রতম বৃক্ষ নিব, কিন্তু এটা পুরো পৃথিবীতে না, নগ্নবীজির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম উদ্ভিদ এখানে পড়ে, ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ। আর এটা কিন্তু পুরো পৃথিবীর আবৃত বীজি, নগ্নবীজি, যা বীজি বলো সব বীজির মধ্যে আমাদের আসে। তারপর হচ্ছে আমাদের সবচেয়ে 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 কি, আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি, ক্ষুদ্রতম নগ্নবীজি, সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি এই হচ্ছে আমাদের সাইক্যাডোফাইটার মধ্যে পড়ে, যার নাম হচ্ছে জেমিয়া, জেমিয়া পিগমি, জেমিয়া পিগমি। পিগমি হচ্ছে একটা জাতির নাম, সেই পিগমি জাতির নাম অনুসারে নাম হয়েছে কি, জেমিয়া পিগমি। এটা সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ, সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ কে, আমাদের এই জেমিয়া পিগমি। এর মাত্র 100টা প্রজাতি আমাদের হচ্ছে সাইক্যাডোফাইটার দুনিয়াতে রয়েছে, এবং এর শুক্রাণু ফ্লাজেলা যুক্ত, এই শুক্রাণু ফ্লাজেলা যুক্ত, এই শুক্রাণু কি, এই শুক্রাণু ফ্লাজেলা যুক্ত, শুক্রাণু ফ্লাজেলা যুক্ত। এবং এই গ্রুপেই আছে আমাদের সেই পোস্টার বয় সাইকাস, যেই সাইকাসটা নিয়ে আমরা মূলত নগ্নবীজি নিয়ে আলোচনা করি। নগ্নবীজির আলোচনা বলতে কিসের আলোচনা, সাইকাসের আলোচনা। সো সাইকাস ইজ দ্য পোস্টার বয় অফ আমাদের নগ্নবীজি উদ্ভিদ। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ কিন্তু সাইক্যাডোফাইটার মধ্যে পড়ে, যে জেমিয়া পিগমি টার্মটা আসে, এবং এই শুক্রাণু ফ্লাজেলা যুক্ত। আচ্ছা, 3 নম্বরে আমি হচ্ছে গিনকোফাইটাটা একটু বলে ফেলি এই জায়গায়, তাহলে অপর পেজে আমি নিটোফাইটা নিয়ে আলাদাভাবে কথা বলতে পারবো। গিনকোফাইটা, গিনকোফাইটায় মাত্র একটা প্রজাতি আছে যার নাম হচ্ছে গিনকো বিলোবা, একটা প্রজাতি আছে, আর বাকি সব বিলুপ্ত হয়ে গেছে। ডাইনোসরের মতো নগ্নবীজি, নগ্নবীজি কিন্তু ডাইনোসরের যুগের উদ্ভিদ, ডাইনোসর যেমন বিলুপ্ত হয়ে গেছে, নগ্নবীজিও কইছে ডাইনোসর দাদু যেহেতু বিলুপ্ত হয়ে গেছে আমিও বিলুপ্ত হয়ে যাই, নাই, নগ্নবীজি কিন্তু এখন দুনিয়ায় খুব কম, একটা প্রজাতি পাওয়া যায় যার নাম হচ্ছে গিনকো, গিনকো বিলোবা, গিনকো বিলোবা, গিনকো বিলোবা, একটা প্রজাতি পাওয়া যায় শুধুমাত্র, সেটা হচ্ছে কি আমাদের গিনকো বিলোবা, একটা প্রজাতি পাওয়া যায় শুধুমাত্র, তার নাম কি, তার নাম হচ্ছে গিনকো বিলোবা, একটা প্রজাতি পাওয়া যায় শুধুমাত্র, সেটা হচ্ছে কি গিনকো বিলোবা, এই ছাড়া আর কোনো প্রজাতি নাই। তাইলে এই প্রজাতিটার আশেপাশে যে বন্ধু বান্ধব আছে তারা এখনো মাটির নিচে জীবাশ্ম অবস্থায় পাওয়া যায়, ও জীবন্ত আছে, ও জীবন্ত আছে। তাহলে ওকে কি বলবো, ওকে দেখে ওর বন্ধুদের কথা মনে পড়ে যায়, তাহলে ওকে বলবো আমরা জীবন্ত জীবাশ্ম। ওকে কি বলবো আমরা, ওকে বলবো হচ্ছে আমরা জীবন্ত জীবাশ্ম। ওকে কি বলবো আমরা, ওকে বলবো হচ্ছে জীবন্ত জীবাশ্ম বলবো, জীবন্ত জীবাশ্ম। বা ইংরেজি যদি ইংরেজি বলেন ভাইয়া, বাংলায় শুনতে ভালো লাগছে না, এটাকে বলি ইংরেজিতে লিভিং ফসিল, লিভিং ফসিল, লিভিং ফসিল, লিভিং ফসিল, ঠিক আছে। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি কনিফেরোফাইটা, সাইক্যাডোফাইটা, গিনকোফাইটা সব ফাইটা 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 দেখতে পাচ্ছি আমরা, সব ফাইটা ফাইটা দেখতে পাচ্ছি আমরা, সব ফাইটা ফাইটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সব ফাইটা ফাইটা দেখতে পাচ্ছি, সব ফাইটা ফাইটা দেখতে পাচ্ছি। এই যে এখন খেয়াল করে দেখো, আমরা নেক্সট যেটা পাবো সেটা হচ্ছে আমাদের নিটোফাইটা। এই নিটোফাইটাটা আবৃতবীজির সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত, নিটোফাইটা, নিটোফাইটাটা আবৃতবীজির সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত, আবৃতবীজির সাথে এর সম্পর্ক গলায় গলায়, ঘনিষ্ঠ সম্পর্ক, আবৃতবীজির সাথে এরা ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত, আবৃতবীজির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, একদম আবৃতবীজির ভাষায় হচ্ছে যে ঘনিষ্ঠ সম্পর্ক, এরা হচ্ছে আবৃতবীজির ভাষায় দাওয়াত খায়, এরকম একটা সিনারিও।
এখন নিটোফাইটার মধ্যে আমাদের হচ্ছে কয়েকটা স্পেসিফিক উদ্ভিদ নিয়ে বিজ্ঞানীরা কথা বলছে। এক নম্বর যে উদ্ভিদটা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে ইফেড্রা। ইফেড্রা যে আছে, এই ইফেড্রাতে আমাদের কি হয়, ইফেড্রাতে হচ্ছে দিনেশেক ঘটে। কোনো নগ্নবীজী উদ্ভিদে কিন্তু দিনিষেক ঘটে না, এই ইফেড্রাতে কিন্তু আমাদের হচ্ছে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে। দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে। আর বলবা ভাই দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন জিনিসটা কি, এটা তোমার ক্লাস 10-এ পড়ে আসার কথা, না পড়ে আসলে সমস্যা নেই, আসতো তো ভাইয়ের কাছে জানার জন্যই। ফার্টিলাইজেশন দিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশনের জন্য, সেখানে কি হয়, ডাবল ফার্টিলাইজেশন মানে কি, যে শুক্রাণুর সাথে একবার হচ্ছে ডিম্বাণুর মিলন ঘটবে, এটা হচ্ছে নিষেক 1, শুক্রাণু প্লাস ডিম্বাণু নিষেক 1, শুক্রাণু প্লাস হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, শুক্রাণু প্লাস হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, শুক্রাণু প্লাস সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিষেক 2। তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের নিষেক 1, আর একটা হচ্ছে আমাদের কি নিষেক 2, একটা হচ্ছে নিষেক 1 আর একটা হচ্ছে নিষেক 2, একটা হচ্ছে নিষেক 1 আর একটা হচ্ছে নিষেক 2। এই যে শুক্রাণু ডিম্বাণুর মিলন হইলো, এটা হচ্ছে এক নম্বর নিষেক 1, আর শুক্রাণু এবং সেকেন্ডারি নিউক্লিয়াস। বা সেকেন্ডারি নিউক্লিয়াস জিনিসটা কি, এটা উদ্ভিদের প্রজনন চ্যাপ্টার পড়লে বোঝা যাবে যে দুইটা নিউক্লিয়াস আমাদের হচ্ছে যে ভ্রূণথলি হয়, সেই ভ্রূণথলিতে যখন দুইটা নিউক্লিয়াস মাঝামাঝি থাকে সেটাকে সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয়। সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা হচ্ছে নিষেক 2, এটা হচ্ছে নিষেক 2। আচ্ছা দেখাইতেছি, যেহেতু দেখাই দিই, এই যে এটা একটা ভ্রূণথলি, এটা একটা ভ্রূণথলি, এই ভ্রূণথলিতে হচ্ছে এই জায়গাতে একটু আবার চ্যাপ্টার হয়ে গেল, এটা একটা ভ্রূণথলি, এটা একটা কি, এটা একটা ভ্রূণথলি, এটা একটা কি আমাদের, এটা একটা ভ্রূণথলি। তো এই যে ভ্রূণথলি আছে, এই ভ্রূণথলিতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, 3টা নিউক্লিয়াস, আর এখানে হচ্ছে যে আমাদের 3টা নিউক্লিয়াস আছে, আর এখানে এই যে 2টা নিউক্লিয়াস একসাথে থাকে 8টা নিউক্লিয়াসের মধ্যে, এটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা কি, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা কি, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা কি, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা কি আমাদের, এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা কি, এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা কি, এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা কি, এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এখন খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে এই যে এটা কি, আর নিচের এটা হচ্ছে ডিম্বাণু। এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণুর মিলন হয়, এটা একটা নিষেক, আর শুক্রাণুর সাথে ডিম্বাণুর একটা মিলন, এটা নিষেক। সো দ্বিনিষেক মানে ডাবল ফার্টিলাইজেশন। সো এই দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে, এটা হচ্ছে একটা বিষয়, যে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে। অন্য কোথাও কিন্তু দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে না। নিটোফাইটার মানে কোনো নগ্নবীজিতে দ্বিনিষেক ঘটে না, শুধুমাত্র এই নিটোফাইটার মধ্যে ঘটে। 2 নম্বর বিষয় হচ্ছে এই ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। শ্বাসকষ্টের ওষুধ হচ্ছে কি পাওয়া যায়, ইফেড্রিন পাওয়া যায়। এই ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ কি পাওয়া যায়, ইফেড্রিন পাওয়া যায়। তাহলে হচ্ছে ইফেড্রার 2টা গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম। তারপর যেটা আসে সেটা হচ্ছে আমাদের নিটামে হচ্ছে আমাদের যেটা দেখা যায়, ভেসেল পাওয়া যায়। ভেসেল আমাদের হচ্ছে এই জাইলেম ফ্লোয়েম, আমাদের 2টা পরিবহন টিস্যু, আমাদের না উদ্ভিদের পরিবহন টিস্যুর মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম যে আছে, এর মধ্যে জাইলেমের মধ্যে 4টা অংশ থাকে, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। একটু মাথায় মনে করতে পারতেছো, টিস্যু তন্ত্র পড়াইলে পারতা, এটা তো পড়াই নেই। আর হচ্ছে আমাদের এই এটা হচ্ছে যে জাইলেমে, আর ফ্লোয়েমের মধ্যে পাওয়া যায় হচ্ছে আমাদের কয়টা অংশ, ফ্লোয়েমের মধ্যে পাওয়া যায় এরকম 4টা অংশ, সিগনাল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। তো এই ভেসেলটা হচ্ছে একটা পাইপের মতো, যেটা দিয়ে মূল পানিটা উপরের দিকে ওঠে। এই ভেসেলটা নগ্নবীজিতে থাকে না, কিন্তু হচ্ছে এই নিটামে হচ্ছে অনুন্নত ভেসেল থাকে। তত উন্নত প্রকৃতির ভেসেল থাকে না, অনুন্নত ভেসেল থাকে। নিটামে কি হয়, অনুন্নত ভেসেল থাকে নিটামের মধ্যে। নিটামের মধ্যে কি থাকে, নিটামের মধ্যে ভেসেল থাকে, সেটা তত উন্নত না হইলেও অনুন্নত ভেসেল থাকে। এবং নিটামের পাতা আবৃতবীজির মতো, এর পাতা দেখে মনে হবে আরে আল্লাহ, এ তো পুরো আবৃত বীজ উদ্ভিদ। পাতা আবৃত বীজের মতো, পাতা কিসের মতো, পাতা হচ্ছে আবৃত বীজের মতো, ঠিক আছে। তারপর যে জিনিসটা আমাদের আছে, একটা ইফেড্রা আছে 1 নম্বরে, তারপর হচ্ছে নিটাম আছে, তারপর যেটা আসে সেটা হচ্ছে ওয়েলিশচিয়া, তারপর যেটা আসে সেটা হচ্ছে ওয়েলিশচিয়া।
চিয়া, ওয়েলিশ চিয়া, বানানটা কি ঠিক আছে নাকি? ওয়েলিশ চিয়া, দেখে নি একটু বানানটা, দাঁড়াও, ওয়েল WITSCHEA হবে, ওয়েলিশ চিয়া। আচ্ছা, ওয়েলিশ চিয়াটা হচ্ছে নামিবিয়া মরুভূমির এন্ডেমিক, যে এটা শুধুমাত্র নামিবিয়া মরুভূমিতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে নামিবিয়া মরুভূমিতে শুধু পাওয়া যায়। সেটা হচ্ছে আমাদের নামিবিয়া মরুভূমির এন্ডেমিক, নামিবিয়া মরুভূমির এন্ডেমিক, নামিবিয়া মরুভূমির এন্ডেমিক, নামিবিয়া মরুভূমির এন্ডেমিক, নামিবিয়া মরুভূমির হচ্ছে এন্ডেমিক, নামিবিয়া মরুভূমির এন্ডেমিক। এরা কি? এরা হচ্ছে নামিবিয়া মরুভূমির এন্ডেমিক। এরা কি? এরা হচ্ছে নামিবিয়া মরুভূমির এন্ডেমিক, এবং হচ্ছে এর পুংকনটা দেখতে ফুলের মতো। এই উদ্ভিদে মাত্র 2টা পাতা আছে, এর পুংকন দেখতে ফুলের মতো। এর পুংকন যে আছে, পুংকন, পুংকন জিনিসটা আসলে কি ভাই? আবার পুংকন কি? পুংকন হচ্ছে যে পুং রেণু যে আছে আমাদের এখানে, এই উদ্ভিদের ক্ষেত্রে পুং রেণু এবং স্ত্রী রেণু তৈরি হয়। এই পুং রেণুগুলা একসাথে মিলে যখন একটা কোণের মতো আইসক্রিম, কোন আইসক্রিমের মতো গঠন করে, তখন সেটাকে পুংকন বলা হয়। এই পুংকন দেখতে ফুলের মতো, এদের পুংকন দেখতে কিসের মতো? ফুলের মতো। আর পাতা কয়টা আছে এদের? পাতা 2টা থাকে, ফুলের মতো, এবং এদের পাতা থাকে 2টা, পাতা 2টা থাকে, 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 ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের নিটোফাইট। হ্যাঁ হ্যাঁ, কাকে? তো ইনক্লুড না করে তোমাদের রুটিন করতে থাকবে? দেখি কে করছে? জুয়েল ভাই। তো জুয়েল করলে ও ওকে, অন্য ভাইকে ইনক্লুড করার না করার তোমার কবে দিছে? আমার তো ভরায় রাখছে ডিউটি দিয়ে। কালকে নাইট? কালকে নাইট, শুক্রবারে কোনো ডিউটি নাই আমার, বিসি নাইট এক্সামের থাকলে জন্য নো ইন্টার্ন। ইভিনিং নাইট, ইভিনিং নাইট, তারপরে আবার ইভিনিং নাইট, 3টা ইভিনিং 2টা নাইট। 1 তারিখও নাইট দিয়ে রাখছে। দাদুর কি অবস্থা এখন? আচ্ছা দেখো, তাই নিটোফাইট হচ্ছে আবৃতবীজের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত, এবং নিটোফাইটের রিলেটেড এই কথাবার্তাগুলা আমরা জানতে পারলাম। এখন তাহলে দেখো আমাদের নগ্নবীজি থেকে এগুলো এমসিকিউ আসার মতো, এগুলো আমরা জানলাম। এখন দেখো যে আমাদের হচ্ছে উঁচু বৃক্ষ নিয়ে একটা কনফিউশন আছে। আগে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি, এবং প্লাস যখন আমি অনেক বছর স্টুডেন্ট পড়াইছি, আমি অনেকদিন পড়াইছি যে ইউক্যালিপটাস রেগিন্স যেটা আছে, ইউক্যালিপটাস সবচেয়ে উঁচু বৃক্ষ, বাট পরবর্তীতে দেখা গেল যে আমাদের সবচেয়ে উঁচু বৃক্ষ ইউক্যালিপটাস না। তো আমাদের উঁচু বৃক্ষের যদি আমরা হিসাব করি যে উঁচু বৃক্ষ, সবচেয়ে উঁচু বৃক্ষ, সবচেয়ে উঁচু বৃক্ষ, তাহলে আমাদের 3টা আমাদের আসে। সবচেয়ে উঁচু বৃক্ষ 1 নম্বরে কি আসে? 1 নম্বরে আসে হচ্ছে সেকুয়া, সেকুয়া স্যাম্পারভিরেন্স, সেকুয়া স্যাম্পারভিরেন্স, সেকুয়া স্যাম্পারভিরেন্স, সেকুয়া স্যাম্পারভিরেন্স যে আছে, এই সেকুয়া স্যাম্পারভিরেন্সটার নাম হচ্ছে যে রেডউড, রেডউড না, সেকুয়া স্যাম্পারভিরেন্স। এই সেকুয়া স্যাম্পারভিরেন্সকে বলা হয়, এটার আরেকটা নাম হচ্ছে রেডউড, 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 রেডউড। এটা হচ্ছে যে আমাদের 380.3 ফুট, 380.3 ফুট। এরপরে হচ্ছে পাওয়া যায় 2 নম্বরে হচ্ছে সরিয়া, সরিয়া, সরিয়া রুবাসটা হচ্ছে শাল গাছের নাম, সরিয়া ফাউগেনিটা, সরিয়া ফাউগেনিটা বানাম হচ্ছে ফ্যাগুইনটা, ফ্যাগুইনটা, সরিয়া ফ্যাগুইনিটা, ফ্যাগুইটিয়েনা, টিয়েনা, ফ্যাগুইটিয়েনা। এটার নাম হচ্ছে আমাদের কি? বোর্নিও। এটা হচ্ছে কি আমাদের? বোর্নিও। এটার নাম হচ্ছে বোর্নিও। এটার উচ্চতা হচ্ছে আমাদের বই অনুযায়ী বলা আছে 331 ফুট, 331 ফুট, 331 ফুট, 331 ফুট। তারপর আসে হচ্ছে আমাদের ইউক্যালিপটাস রিগ্যান্স, যেটা আমরা আগে মানুষ মনে করতে হচ্ছে যে এটা সবচেয়ে উঁচু বৃক্ষ, ইউক্যালিপটাস রিগ্যান্স, ইউক্যালিপটাস রিগ্যান্স। তো ইউক্যালিপটাস রিগ্যান্স, তো মূলত এটার উচ্চতা মাপার যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিটা আসলে ভুল। কেউ তো আর একদম গাছের ছাদে উঠা তারপর হচ্ছে যে ফিতা দিয়ে মাপে নাই, একটা নানা প্রসিডিউরে মাপছে, সেই প্রসিডিউরটা ভুল ছিল, এই কারণে এটা এতদিন উঁচু বৃক্ষ। এটা হচ্ছে আমাদের কত? 329.7 ফুট। এটা হচ্ছে আমাদের 329.7 ফুট এটা। তাহলে দেখো যে আমাদের এই নাম্বার সবচেয়ে উঁচু বৃক্ষ, বাট ও হচ্ছে স্বীকৃতি পায় না এতদিন, কি দুঃখের বিষয়। আমাদের সবচেয়ে উঁচু বৃক্ষ তাহলে কি? সেকুয়া স্যাম্পারভিরেন্স। আচ্ছা, এবার আসো যে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পরীক্ষার মধ্যে আসবে সিকিউ, সেটা হচ্ছে নগ্নবীজির বৈশিষ্ট্য, নগ্নবীজির বৈশিষ্ট্য।
আচ্ছা, এন্ডেমিক কথাটা বলি নেই যে এন্ডেমিক মানে কি। এন্ডেমিক জিনিসটা কি? এন্ডেমিক কথাটা হচ্ছে যে এন্ডেমিক যখন কোনো একটা উদ্ভিদ, প্রাণী বা রোগ একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায়, তার বাইরে পাওয়া যায় না, বামে ডানে উপরে নিচে কোথাও পাবা না, যে শুধুমাত্র ধরো কোনাপাড়াতেই পাচ্ছ বা আমার বাসা আশপাশে পাচ্ছ, আর কোথাও ওই উদ্ভিদ পাওয়া যাচ্ছে না বা প্রাণীটা পাওয়া যাচ্ছে না, রোগটা পাওয়া যাচ্ছে না, একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে শুধু পাওয়া যায়, তাকে আমরা বলি এন্ডেমিক বলি। এখন আসো যে আমরা হচ্ছে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন পড়বো, সেটা হচ্ছে নগ্নবীজির বৈশিষ্ট্য। সেটা হচ্ছে কি? নগ্নবীজির বৈশিষ্ট্য। সেটা কি? নগ্নবীজির বৈশিষ্ট্য, নগ্নবীজির বৈশিষ্ট্য, নগ্নবীজির বৈশিষ্ট্য, নগ্নবীজির বৈশিষ্ট্য। এই যে নগ্নবীজির বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, নগ্নবীজির বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। আসো নগ্নবীজির বৈশিষ্ট্য দেখি। এক নম্বর কথা হচ্ছে বহুবর্ষজীবী, চির সবুজ, স্পোরোফাইট, অসম রেণুপ্রশ। এক নম্বর কথা হচ্ছে বহু বর্ষজীবী, অনেক বছর বাঁচে, বর্ষজীবী, চির সবুজ, চির সবুজ, বহু বর্ষজীবী, চির সবুজ, বহু বর্ষজীবী, চির সবুজ, এবং হচ্ছে অসম রেণু প্রসূ, অসম রেণু প্রসূ, অসম রেণু প্রসূ, অসম রেণু প্রসূ। অসম রেণু প্রসূ মানে কি? অসম রেণু প্রসূ বা ইংরেজি বললে সুন্দর লাগে, হ্যাটারো স্পোরাস। অনেক কিছুর আছে বাংলা স্পোরাস, যেমন চেয়ার, এর বাংলা নাকি কেদারা, কেদারা করলে চিনবা, চেয়ার করলে ভাল লাগে। স্পোরাস, হ্যাটারো স্পোরাস। এখন হ্যাটারো স্পোরাস মানে কি? হ্যাটারো মানে কি আর হোমো মানে কি? হোমো মানে সেম, হ্যাটারো মানে ভিন্ন। তাহলে স্পোরগুলো ভিন্ন আকৃতির হবে। তাহলে একটা হবে আমাদের হচ্ছে বড়, একটা হবে বড় সাইজের স্পোর, একটা ছোট সাইজের স্পোর। একটা হচ্ছে মেগা স্পোরাস, মেগা স্পোরাস, আর একটা হচ্ছে কি মেগা স্পোর, সরি মেগা স্পোর, মেগা স্পোরোফিল, আর একটা হচ্ছে মেগা স্পোরোফিল, আর একটা মাইক্রোস্পোরোফিল। তাহলে স্পোর যে দুইটা হয়, দুইটা আমাদের দুই সাইজের হয়, একটা মেগা স্পোরোফিল, একটা মেগা স্পোরোফিল, একটা মেগা স্পোরোফিল, একটা হচ্ছে মেগা স্পোরোফিল, বা ইংরেজিতে বলি এটাকে হচ্ছে, সরি বাংলায় বলি হচ্ছে এটাকে স্ত্রী রেণু, আর একটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল, আরেকটাকে কি বলি আমরা, একটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল, 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 বা হচ্ছে আমরা এটাকে বলি পুংরেণু, পুংরেণু। তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে দুইটা স্পোর পাচ্ছি, বহুবর্ষজীবী, চিরসবুজ, অসম রেণুপ্রসূ, হ্যাটারোস্পোরাস, মাইক্রোস্পোর আর মেগাস্পোর পাচ্ছি। এই পুংরেণুপত্রগুলো একত্রে আমাদের যুক্ত হয়ে একটা কঠিন কোন আকৃতির গঠন তৈরি করে, এটাকে বলে পুং স্ট্রবিলাস। পুংরেণুপত্রগুলা, পুংরেণুপত্র, পুংরেণুপত্র, পুংরেণুপত্র একত্রিত হয়ে, একত্রিত হয়ে, একত্রিত হয়ে, একত্রিত হয়ে কোন আকৃতির গঠন করে, 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 এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা পুং স্ট্রবিলাস। এটাকে বলা হয় হচ্ছে পুংকোণ, এটাকে বলা হয় পুংকোণ বা পুং স্ট্রবিলাস, বা পুং স্ট্রবিলাস, পুং স্ট্রবিলাস, পুং স্ট্রবিলাস, পুংকোণ, বা এটাকে কি বলতে পারি? পুং স্ট্রবিলাস। নগ্নবীজির বৈশিষ্ট্য পরীক্ষায় গ বা গহ আকারে আসবে, গ বা গহ সিকিউতে আসবে, ঠিক আছে? তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুংকোণ বা পুং স্ট্রবিলাস। মেগাস্পোরোফিলে আমাদের হচ্ছে এরকম কোনো গঠন দেখা যায় না। এই মেগাস্পোরোফিল যে আছে, মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র, স্ত্রী রেণুপত্রে আমাদের হচ্ছে ডিম্বক তৈরি হলেও, স্ত্রী রেণুপত্রে ডিম্বক তৈরি হলেও, ডিম্বক, স্ত্রী রেণুপত্রে ডিম্বক তৈরি হয়, তৈরি হলেও এখানে গর্ভাশয়, গর্ভদ্বন্দ্ব হলেও গর্ভাশয়, গর্ভদ্বন্দ্ব, গর্ভমুণ্ড দেখা যায় না। গর্ভাশয়, গর্ভদ্বন্দ্ব, গর্ভমুণ্ড থাকে না, গর্ভমুণ্ড থাকে না, গর্ভমুণ্ড থাকে না। আমাদের এই যে ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারায়, ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে। মেগাস্পোরোফিলের কিনারায় ডিম্বকটা এরকম মেগাস্পোরোফিল হয়, এরকম মেগাস্পোরোফিল হয়। এই মেগাস্পোরোফিলের কিনারায় ডিম্বকগুলা নগ্ন অবস্থায় থাকে। মেগাস্পোরোফিলের কিনারায় ডিম্বকগুলা কি অবস্থায় থাকে? নগ্ন অবস্থায় থাকে। ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে। ডিম্বক মেগাস্পোরোফিল, মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে। মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে। ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে, নগ্ন অবস্থায় থাকে। ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখো যে আমরা ডিম্বকটা মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে।
গর্ভাশয় নাই, তাই ফল তৈরি হবে না। আমাদের এখানে গর্ভাশয় নাই, ফল তৈরি হবে না। এখন দেখো এই যে গর্ভমুণ্ড, এই গর্ভমুণ্ড কথাটা খুব গুরুত্বপূর্ণ। জিনিসটা আসলে কি খেয়াল করে দেখো, আমাদের একটা মানে এটাকে পুরাটাকে একসাথে গর্ভকেশর বলা হয়। সো এখানে আমাদের 3টা পার্ট আছে। এই পুরো জিনিসটাকে একসাথে কি বলি আমরা? গর্ভকেশর, গর্ভকেশর, গর্ভকেশর বা কার্পেল নামও দেয়। এই যে এখানে হচ্ছে আমাদের এই ভেতরের এই জিনিসটা, এটাকে কি বলি? এটাকে বলা হয় গর্ভাশয়। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে গর্ভাশয়। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে গর্ভাশয়। এটাকে কি বলি? গর্ভাশয়। এটাকে কি বলি? গর্ভাশয়। এটাকে বলি হচ্ছে আমরা গর্ভদ্বন্দ্ব, গর্ভদ্বন্দ্ব। আর এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে গর্ভমুণ্ড। এটাকে কি বলি? গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড। এখন এই যে গর্ভমুণ্ড আছে, এই যে গর্ভমুণ্ড আছে, এই গর্ভমুণ্ডে আমাদের কি পরে? পরাগরেণু পতিত হয়। নরমালি যদি থাকতো গর্ভমুণ্ডে পরাগরেণু পতিত হয়। এখন তো গর্ভমুণ্ড নাই, তাহলে পরাগরেণু কই পতিত হবে? আমাদের এই পরাগায়ন বলে একটা কথা আছে, নাম তো শুনছো, যে আমাদের পরাগরেণু, পুংপুষ্পের পরাগরেণু স্ত্রী পুষ্পের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলা হয়। সো ওদের তো পরাগায়ন ঘটবে না, ওদের পরাগায়ন ঘটবে না এরকম কি? ওদের পরাগায়ন হবে। কিন্তু এখানে আমাদের কি হবে? যে পরাগরেণু কোথায় পতিত হবে? গর্ভমুণ্ডে তো পতিত হইতে পারবে না, পরাগরেণু তো গর্ভমুণ্ডে পতিত হইতে পারবে না, পরাগরেণু ডিম্বকরন্ধ্রে পতিত হয়। এখানে যারা আছে এরা সকলেই বায়ু পরাগী, সকলেই বায়ু পরাগী, এরা সবাই হচ্ছে বায়ু পরাগী, বায়ু পরাগী, বায়ু পরাগী। দ্যাট মিনস হচ্ছে বায়ু পরাগী, অর্থাৎ বায়ু পরাগায়ন ঘটে। অর্থাৎ কি ঘটে? বায়ু পরাগায়ন ঘটে, বায়ু পরাগায়ন ঘটে, বায়ু পরাগায়ন ঘটে। এবং এই যে বায়ু পরাগায়ন ঘটতেছে, এই বায়ু পরাগায়নের কারণে ঘটনাটা কি হয়? যে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয় না, পরাগরেণু ডিম্বকরন্ধ্রে পতিত হয়। সো হচ্ছে পরাগরেণু, পরাগরেণু, পরাগরেণু ডিম্বকরন্ধ্রে পতিত হয়, পরাগরেণু ডিম্বকরন্ধ্রে, ডিম্বকরন্ধ্রে পতিত হয়, ডিম্বকরন্ধ্রে পতিত হয়, পরাগরেণু ডিম্বকরন্ধ্রে পতিত হয়। পরাগরেণু কোথায় পতিত হয়? পরাগরেণু ডিম্বকরন্ধ্রে পতিত হয়। পরাগরেণু কোথায় পতিত হয়? পরাগরেণু ডিম্বকরন্ধ্রে পতিত হয়, পরাগরেণু ডিম্বকরন্ধ্রে পতিত হয়। গর্ভাশয় নাই, তাই আমাদের ফল সৃষ্টি হয় না। ফল সৃষ্টি হয় না, তাহলে বীজ নগ্ন অবস্থায় থাকে। গর্ভাশয় নাই, তাই ফল সৃষ্টি হবে না। গর্ভাশয় নাই, কি একটা বিষয় যে গর্ভাশয় নেই, কারণ গর্ভাশয়টাই নিষেকের পর ফল সৃষ্টি হয়, তাই ফল সৃষ্টি হয় না, তাই ফল সৃষ্টি হবে না, ফল সৃষ্টি হয় না, ফল সৃষ্টি হয় না, তাই বীজ কি আমাদের নগ্নভাবে থাকবে। ফল সৃষ্টি হয় না, তাই বীজ নগ্ন অবস্থায় থাকবে। ফল সৃষ্টি হয় না, তাই বীজ নগ্ন অবস্থায় থাকবে, তাই বীজ নগ্ন অবস্থায় থাকবে, নগ্ন অবস্থায় থাকে, বীজ নগ্ন অবস্থায় থাকে, বীজ নগ্ন অবস্থায় থাকে। ঠিক আছে? এখন আসো যে আমরা যদি একটু কথাবার্তা বলি যে আমাদের হচ্ছে এই নগ্নবীজিতে কি ঘটে না। নগ্নবীজিতে 2টা জিনিস নাই, আমরা অলরেডি পড়ে আসছি। ব্যতিক্রম কি সেটাও জেনে আসছি, যে নগ্নবীজিতে দিনেশেক ঘটে না, নগ্নবীজিতে দিনেশেক ঘটে না। আচ্ছা, এই জায়গাটা একটু আমি তোমার একটু ইন্টারাপ্ট করি। এই জায়গাটায় যে আমি তোমার পড়াইছি শুক্রাণু প্লাস ডিম্বাণু, এই শুক্রাণু ডিম্বাণু নিষেক 1, এর ফলে কি তৈরি হয়? শুক্রাণু ডিম্বাণু নিষেক 1, এর ফলে তৈরি হয় জাইগট। এর ফলে কি তৈরি হয়? জাইগট। শুক্রাণু ডিম্বাণু নিষেক 1, এর ফলে তৈরি হয় জাইগট, যেটা হচ্ছে ডিপ্লয়েড। আচ্ছা, তাহলে শুক্রাণু এবং সেকেন্ডারি নিউক্লিয়াস, শুক্রাণু এবং সেকেন্ডারি নিউক্লিয়াস যে আমাদের রয়েছে, এরা যখন একসাথে মিলে তখন কি তৈরি হয়? তখন তৈরি হয় হচ্ছে শ্বাস বা শস্য বা এন্ডোস্পার্ম। এটা হচ্ছে শ্বাস বা শস্য বা এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম। এটা হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে ট্রিপ্লয়েড, 3n। এরা কি আমাদের? এরা হচ্ছে 3n বা ট্রিপ্লয়েড, এরা হচ্ছে 3n বা ট্রিপ্লয়েড, এরা হচ্ছে 3n বা ট্রিপ্লয়েড, এরা হচ্ছে 3n বা ট্রিপ্লয়েড। আমাদের শ্বাস বা শস্য বা এন্ডোস্পার্ম, এরা হচ্ছে 3n বা ট্রিপ্লয়েড। শ্বাস বা শস্য বা এন্ডোস্পার্ম, এটা হচ্ছে 3n বা ট্রিপ্লয়েড। এন্ডোস্পার্ম, 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 এটা হচ্ছে 3n বা ট্রিপ্লয়েড হয়। আমাদের ট্রিপ্লয়েড হয় নর্মালি যদি দিনিশেক ঘটতো, বাট ওদের তো দিনিশেক ঘটে না, দিনিশেক ঘটে না, দিনিশেক ঘটে না, দিনিশেক ঘটে না। কিন্তু দিনিশেক না ঘটলেও এই শস্য বা শ্বাস তৈরি হতে হবে। দিনিশেক ঘটে না, শস্য বা শ্বাস বা ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে আমরা এন্ডোস্পার্ম, শস্য বা শ্বাস
বা ইংরেজিতে যেটা বলি এন্ডোস্পার্ম, এটা অবশ্যই তৈরি হবে। ডিনিশেক না ঘটুক, ডাবল ফার্টিলাইজেশন না ঘটুক, শস্য বা শ্বাস তৈরি হতেই হবে, কারণ শস্য বা শ্বাস ছাড়া একটা উদ্ভিদের বীজ সার্ভাইভ করতে পারবে না। কারণ উদ্ভিদের বীজ থেকে যখন অঙ্কুরোদ্গম প্রক্রিয়ায় গাছ তৈরি হয়, বীজ থেকে অঙ্কুরোদ্গম প্রক্রিয়ায় যখন গাছ তৈরি হয়, তখন আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ঘটতে হয়। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি, যে এই শ্বাসটা থেকে সে খাবার খেয়ে খেয়ে আস্তে আস্তে বড় হয়। তো এই শস্য বা শ্বাস তৈরি হবেই। এই শস্য বা শ্বাস হ্যাপ্লয়েড হয়। শস্য বা শ্বাসটা নর্মালি ট্রিপ্লয়েড হইতো, এখানে কেমন হয়, শস্য বা শ্বাসটা হ্যাপ্লয়েড হয় ও নিষেকের পূর্বেই তৈরি হয়ে যায়। নিষেকের পূর্বেই যে কোনো একটা শুক্রাণু অথবা একটা উদ্ভিদের যে কোনো একটা জনন কোষ শ্বাস তৈরি হয়ে যায়। এর কোনো ডাবল ফার্টিলাইজেশন হয় না। হ্যাপ্লয়েড একটা কোষ থেকে হ্যাপ্লয়েড শস্য বা শ্বাস তৈরি হয় ও নিষেকের পূর্বে হয়। এটা কখন হয়, নিষেকের পূর্বেই হয়। নিষেকের পূর্বেই এই ঘটনাটা ঘটে। নর্মালি দ্বিনিষেক বা শস্য বা শ্বাস তৈরি হয় নিষেকের পরে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদে যেহেতু দ্বিনিষেক ঘটে না, একটা শুক্রাণু এটা হচ্ছে শ্বাস তৈরি হয়ে যাচ্ছে, তাই এখানে হচ্ছে আমাদের সেই শ্বাসটা হ্যাপ্লয়েড হবে, শুক্রাণু হ্যাপ্লয়েড, শ্বাসও হ্যাপ্লয়েড, এবং এটা নিষেকের পূর্বেই হয়ে যায়। শুক্রাণু ডিম্বাণুর মিলনের আগেই এই ঘটনা ঘটে যায়। ব্যতিক্রমকে, ব্যতিক্রম হচ্ছে ইফেড্রা। ব্যতিক্রমকে, ব্যতিক্রম হচ্ছে ইফেড্রা। ব্যতিক্রম হচ্ছে ইফেড্রা, ইফেড্রা। ব্যতিক্রম হচ্ছে ইফেড্রা, ঠিক আছে, ব্যতিক্রম হচ্ছে ইফেড্রা। আচ্ছা, 10 নম্বর কথা হচ্ছে জাইলেমে, জাইলেমে, জাইলেমে প্রকৃত ভেসেল, জাইলেমে ভেসেল থাকে না, এই জাইলেমে ভেসেল থাকে না, অ্যান্ড ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না, অ্যান্ড ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। জাইলেমে ভেসেল থাকে না এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। ব্যতিক্রমকে কার হচ্ছে যে ব্যতিক্রম হচ্ছে সঙ্গী কোষ থাকে না। তাহলে এই ব্যতিক্রমটাকে, ব্যতিক্রম হচ্ছে নিটাম, ব্যতিক্রমকে ব্যতিক্রম হচ্ছে নিটাম। নিটামে হচ্ছে আমাদের কি থাকে, ব্যতিক্রম হচ্ছে এই জাইলেমে ভেসেল থাকে না, ব্যতিক্রম হচ্ছে নিটাম। তাহলে এই 10টা বৈশিষ্ট্য আমাদের হচ্ছে জানতে হবে। 10টার মধ্যে আর বাকি আছে কি, আর 2টা পয়েন্ট আছে। একটা হচ্ছে অসম আকৃতির জনুক্রম দেখা যায়, আর লিফ স্কার, লিফ স্কার। 11 নম্বর পয়েন্ট হচ্ছে অসম আকৃতির জনুক্রম, অসম আকৃতির জনুক্রম, অসম আকৃতির জনুক্রম দেখা যায়। জনুক্রম জিনিসটা আবার কি ভাইয়া? অসম আকৃতির জনুক্রম দেখা যায়, এটা একটা ক্যারেক্টার। আরেকটা ক্যারেক্টার যেটা আমাদের 12 নম্বর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে কাণ্ডের গায়ে পাতা ঝরে যাওয়ার পর, পাতা পড়ে গেছে, কাণ্ডের গায়ে সে পাতার দাগ থেকে, যেটাকে বলি লিফ স্কার। কাণ্ডের গায়ে, কাণ্ডের গায়ে পাতা ঝরা দাগ, কাণ্ডের গায়ে পাতা ঝরা দাগ বা লিফ স্কার থাকে, পাতা ঝরা দাগ বা লিফ স্কার, বা লিফ স্কার থাকে, লিফ স্কার হয়, লিফ স্কার থাকে। তাহলে হচ্ছে এই 12টা পয়েন্ট আমাদের এই নগ্নবীজির বৈশিষ্ট্য। এটা আমাকে ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে, ভালো করে শিখতে হবে। আমি তোমাকে লেখায় দিছি, মুখস্থ করাও এখন দিব। এখন কিছু কথা আছে যেগুলো আমরা বুঝি নাই, যেমন জনুক্রম জিনিসটা কি। জনুক্রম, এ পেজে জায়গা আছে, আমি পেজের জায়গাটা একটু কাজে লাগাই ফেলতেছি। ওই পেজে যাচ্ছি, ওই পেজে যাচ্ছি, তোমাদের একটু জনুক্রম জিনিসটা বুঝাই। জনুক্রম, 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 জনুক্রম কথাটা দিয়ে বুঝাই হচ্ছে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, পর্যায়ক্রমিক, পর্যায়ক্রমিক আবর্তন, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলি আমরা? জনুক্রম বলি। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলা হয়। তো এই যে হ্যাপ্লয়েড দশা, এরপর ডিপ্লয়েড দশা আসবে, আবার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড দশা আসবে, এটা জনুক্রম। তো অসম আকৃতির জনুক্রম মানে হচ্ছে হ্যাপ্লয়েড দশাটা অনেক ছোট, ডিপ্লয়েড দশাটা অনেক বড়, বা হ্যাপ্লয়েড দশাটা অনেক বড়, ডিপ্লয়েড দশাটা অনেক ছোট, এটাকে অসম আকৃতির জনুক্রম বলা হয়। আরেকটা জিনিস হচ্ছে পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু বা ভাস্কুলার 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 টিস্যু উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে নেই। পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু নেই হচ্ছে কার মধ্যে? শৈছম, 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 এদের পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু নাই। শৈছম, শৈছম দিয়ে মনে রাখবো কি কি? শৈবাল, ছত্রাক,
মস, শৈবাল, ছত্রাক, মস, এদের ক্ষেত্রে আমাদের পরিবহন টিস্যু বা হচ্ছে কি থাকবে না, আমাদের হচ্ছে ভাস্কুলার টিস্যু নাই। আর বাকিগুলাই আছে, যেমন ফার্নে আছে, নগ্নবীজিতে আছে, আবৃতবীজি আছে, বাট একদম ফুল কম্প্যাক্ট 100% আছে শুধুমাত্র নগ্নবীজিতে, সরি আবৃতবীজিতে। নগ্নবীজিতে কিছু আছে কিছু নাই, ওরা হচ্ছে যে একটু মানে পার্শিয়ালিটি করে। সো এই জিনিস বুঝলা, এই পয়েন্টটা একটু লেখো, এটা লেখার আমি একটু সময় দিচ্ছি কারণ এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। নয় নং পয়েন্টটা শেষ হয়নি, 9 নং পয়েন্ট তো শেষ হয়েছে। দিনেশেক ঘটে না, শস্য বা শ্বাস হ্যাপ্লয়েড হয় এবং নিষেকের পূর্বে তৈরি হয়, নিষেকের পূর্বে তৈরি হয়। আচ্ছা, নিষেকের পূর্বে তৈরি হয়, যদি লাইন রাখতে চাও লাইন রাখা যায়, তৈরি হয়। আচ্ছা দেখো পয়েন্টগুলো আবার একটু বলতেছি, ভালো করে বুঝে নাও। 1 নম্বর কথা হচ্ছে বহুবর্ষজীবী, বহুবর্ষজীবী চিরসবুজ এবং অসম রেণুপ্রসূ। একটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল, একটা মেগাস্পোরোফিল, দুইটা স্পোর তৈরি হয়, একটা বড় একটা ছোট। পুংরেণুপত্র একত্রিত হয়ে আমাদের হচ্ছে কোন আকৃতির গঠন করে? পুংরেণুপত্র একত্রিত হয়ে কি করে? পুংরেণুপত্র একত্রিত হয়ে কোন আকৃতির গঠন করে? একে পুংকোণ বা পুংস্ট্রবিলাস বলা হয়। স্ত্রী রেণুপত্রে ডিম্বক তৈরি হলেও, স্ত্রী রেণুপত্রে আমাদের ডিম্বক তৈরি হলেও গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকে না। পুংরেণুপত্রের নাম মাইক্রোস্পোরোফিল, স্ত্রী রেণুপত্রের নাম মেগাস্পোরোফিল। ডিম্বকটা মেগাস্পোরোফিলের কিনারায় থাকে নগ্ন অবস্থায়। এখানে আমাদের গর্ভমুণ্ড নাই বইলা আমাদের বায়ু পরাগে, এদের বায়ু পরাগায়ন হয়। এখানে আমাদের গর্ভমুণ্ড নাই, তাইলে আমাদের পরাগরেণু ডিম্বক রন্ধ্রে পড়ে। গর্ভাশয় নাই, তাই ফল তৈরি হয় না, ফল তৈরি হয় না, তাই বীজ নগ্ন অবস্থায় থাকে। 9 এবং 10 নম্বর পয়েন্ট 5 স্টার। যে আমাদের এখানে দিনিষেক ঘটে না, শস্য বা শ্বাস হ্যাপ্লয়েড হয় এবং নিষেকের পূর্বে তৈরি হয়। ব্যতিক্রম ইফেড্রা। জাইলেমে ভেসেল থাকে না। ব্যতিক্রম নিটাম। ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। অসম আকৃতির যৌনক্রম দেখা যায়, কাণ্ডের গায়ে পাতা ঝরা দাগ থাকে, এটাকে লিফ স্কার বলে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে লিফ স্কার। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লিফ স্কার। এখন হচ্ছে যে দেখো আমাদের হচ্ছে এই কয়টা পয়েন্ট আমরা হচ্ছে গেলাম। আচ্ছা আরেকটা পয়েন্ট মিস গেছে, আরে 13 নম্বর পয়েন্ট মিস গেছে, সেটা হচ্ছে আর্কিগোনিয়াম সৃষ্টি। আর্কিগোনিয়াম সৃষ্টি একটি আদি বৈশিষ্ট্য। এখানে আর্কিগোনিয়াম বা যেটাকে বলা স্ত্রী জননাঙ্গ, আর্কিগোনিয়াম তৈরি হয়, আর্কিগোনিয়াম তৈরি হয়, আর্কিগোনিয়াম তৈরি হয়। আর্কিগোনিয়াম জিনিসটা কি? আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গ। আর্কিগোনিয়াম কি? আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গ, জননাঙ্গ। ঠিক আছে, তাহলে এই 13টা পয়েন্ট আমার পরীক্ষার হলে আসলে লিখতে হবে। এই নগ্নবীজের বৈশিষ্ট্য 13টা না পারো অন্তত হচ্ছে যে 10টা হইলেও তো পরীক্ষার হলে আসলে লিখতে হবে, তাই না? লজ্জার বিষয়, সাদাব ভাইয়ের কাছে ক্লাস করছো বা কিন্তু পারো না। এখন হচ্ছে যে দেখো, তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ আসো, সরি ক্লাস তো করতেছি, আর কি করবেন ভাইয়া, সামনে আসি। এখন আসো সাইকাস। সাইকাস হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের পোস্টার বয়। সাইকাস হচ্ছে এই চ্যাপ্টারের পোস্টার বয়, যে আমাদের সাইকাস নগ্নবীজির পোস্টার বয়। স্কুল কলেজে সাইকাস গাছ প্রচুর দেখছো, দেখলেই চিনবা। ছোট সাইজের হয়, ঝোপ আকৃতির একটা গাছ হয়, নারিকেল গাছের মতো দেখা যায়, ছোট সাইজের। এই যে সাইকাস গাছটা আমাদের রয়েছে, এই সাইকাস গাছের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলি। সাইকাস হচ্ছে স্পোরোফাইট। বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে এরা হচ্ছে স্পোরোফাইট। আচ্ছা, এই যে স্পোরোফাইট বলতে আসলে কি বোঝায়? এই সাইকাস হচ্ছে
স্পোরোফাইট 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 বলতে কি বোঝায়? স্পোরোফাইট মানে হচ্ছে ডিপ্লয়েড, যে দেহটাকে হচ্ছে স্পোরোফাইট মানে কি ডিপ্লয়েড, দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। স্পোরোফাইট দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। স্পোরোফাইট মানে ডিপ্লয়েড, গ্যামেটোফাইট মানে হ্যাপ্লয়েড, দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। স্পোরোফাইট দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, স্পোরোফাইট দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এরা পাম জাতীয়, পাম গাছের মতো লম্বা, পাম জাতীয়, এরা হচ্ছে পাম জাতীয়, পাম জাতীয় মানে পাম গাছের মতো লম্বা। পাম জাতীয় বলতে কি বোঝায়? খাড়া লম্বা, পাম জাতীয় বলতে বোঝাচ্ছে হচ্ছে খাড়া অ্যান্ড লম্বা, খাড়া এবং লম্বা, খাড়া এবং লম্বা। তারপরে কথা হচ্ছে যে এর পাতা বৃহৎ পক্ষল যৌগিক, পাতা বৃহৎ পক্ষল যৌগিক। পাতাটা কেমন হয়? পাতা হয় বৃহৎ, পাতাগুলা বড় সাইজের হয়, পক্ষল যৌগিক মানে পাতাটা যৌগিক পত্র, পক্ষল যৌগিক, পক্ষল যৌগিক। দেন আমাদের হচ্ছে পয়েন্টের ক্ষেত্রে এদের মূল কোরালয়েড মূল দেখা যায়, এদের মূলটা কোরালয়েড মূল, খুব ইম্পর্টেন্ট কথা। এরা হচ্ছে কোন ধরনের মূল দেখা যায়? এদের মূল হচ্ছে কোরালয়েড মূল দেখা যায়। কোন ধরনের মূল দেখা যায়? এদের মূলটা হয় হচ্ছে কোরালয়েড মূল। পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে। কচি পাতা কুণ্ডলিত অবস্থাকে বলা হয় আমাদের হচ্ছে পাতায়, এদের পাতায় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে, পাতায় হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু থাকে, পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে, পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে, পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে, পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে। তারপর হচ্ছে 6 নম্বর কথা হচ্ছে যে এদের কচি পাতা কুণ্ডলিত থাকে, একে বলে সার্সিনেট ভার্নেশন। কচি পাতা কুণ্ডলিত, কচি পাতা কুণ্ডলিত, কচি পাতা কুণ্ডলিত থাকে, কুণ্ডলিত থাকে, এটাকে বলা হয় হচ্ছে সার্সিনেট ভার্নেশন। কচি পাতা কুণ্ডলিত থাকে, জিনিসটাকে বলা হয় হচ্ছে সার্সিনেট ভার্নেশন, সার্সিনেট ভার্নেশন জিনিসটাকে। পাতার বিন্যাস, পাতার বিন্যাসকে বলা হয় ভার্নেশন। আর কুণ্ডলিত মানে গোলাকার, এই জন্য নাম আসছে সার্সিনেট ভার্নেশন। ভার্নেশন মানে পাতার বিন্যাস, ভার্নেশন, ভার্নেশন মানে হচ্ছে পত্র বিন্যাস, পত্র বিন্যাস, পত্র বিন্যাস। আর সার্সিনেট, 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 সার্সিনেট কথাটা আসছে সার্কুলার থেকে, সার্কুলার, সার্কুলার। সার্সিনেট কথাটা আসছে কি থেকে? সার্সিনেট কথাটা আসছে হচ্ছে সার্কুলার থেকে, সার্কুলার থেকে। তো এই সার্কুলার, সার্সিনেট মানে হচ্ছে সার্কুলার, সার্কুলার বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কোরালয়েড মূল, ট্রান্সফিউশন টিস্যু এবং কচি পাতায় এই সার্সিনেট ভার্নেশন দেখা যায়। এই কয়টা কথা খুবই ইম্পর্টেন্ট। গর্ভাশয় নাই তাই ফল সৃষ্টি হয় না, বীজনগ্ন অবস্থায় থাকে, পুংস্টবিলাস দেখা যায়, হেটারোস্পোরিক, মেগাস্পোর, মাইক্রোস্পোর তৈরি হয়। বাকি কথাবার্তাগুলো আমরা জানি যে হচ্ছে ফল সৃষ্টি হয় না তাই বীজনগ্ন অবস্থায় থাকে, ফল সৃষ্টি হয় না তাই বীজনগ্ন অবস্থায় থাকে, বীজনগ্ন অবস্থায় থাকে, নগ্ন অবস্থায় থাকে, অবস্থায় থাকে। পুংকোণ দেখা যায়, পুংস্টবিলাস, পুংরেণুগুলা, পুংরেণুগুলো পুংস্টবিলাস তৈরি করে, পুংস্টবিলাস তৈরি করে, পুংস্টবিলাস করে, পুংরেণু পুংস্টবিলাস গঠন করে, গঠন করে। স্ত্রীরেণু এমন কিছু করে না, স্ত্রীরেণু বা মেগাস্পোরোফিল স্ত্রীরেণু এমন গঠন করে না, এমন গঠন করে না, স্ত্রীরেণু এমন গঠন করে না। তারপরে পয়েন্টের মধ্যে দিতে পারো যে হচ্ছে সবচেয়ে বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়, বায়ু পরাগায়ন হয়, বায়ু পরাগায়ন হয়। 10 নম্বর পয়েন্টটা হচ্ছে যে বায়ু পরাগায়ন হয়, বায়ু পরাগায়ন হয়। 10 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এই যে সাইকাস আছে, 10 নম্বর পয়েন্ট কি? 10 নম্বর পয়েন্ট হচ্ছে সাইকাসের শুক্রাণু, সাইকাসের শুক্রাণু। সাইকাসের শুক্রাণুটা কেমন? সাইকাসের শুক্রাণু হচ্ছে উদ্ভিদকুলের সর্ববৃহৎ। সাইকাসের শুক্রাণু হচ্ছে লাটিমের মতো, লাটিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট, লাটিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট, লাটিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট এবং হচ্ছে এটা উদ্ভিদকুলের সর্ববৃহৎ। এটা পরীক্ষার মধ্যে এমসিকিউতে আসবে যে উদ্ভিদকুলের সর্ববৃহৎ শুক্রাণুকার, উদ্ভিদকুলে সর্ববৃহৎ, উদ্ভিদকুলের সর্ববৃহৎ, উদ্ভিদকুলের সর্ববৃহৎ, উদ্ভিদকুলে সর্ববৃহৎ, উদ্ভিদকুলে সর্ববৃহৎ, উদ্ভিদকুলে সর্ববৃহৎ, উদ্ভিদকুলে সর্ববৃহৎ। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো আমাদের সাইকাসের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, সাইকাসের বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখব যে আমরা এরা স্পোরোফাইট, ডিপ্লয়েড, এদের হচ্ছে দেহ মূলকাণ্ড পাতায় ভাগ করা যায়, পাম জাতীয়, খাড়া এবং লম্বা,
পাতা বৃহৎ পক্ষল যৌগিক, মূল কোরালয়েড মূল দেখা যায়, পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, কচি পাতা কুণ্ডলিত, এটাকে বলে সার্সিনেট ভার্নেশন, ফল সৃষ্টি হয় না তাই বীজনগ্ন অবস্থায় থাকে, পুংরেণুপত্রগুলো পুংস্ট্রোবিলাস গঠন করে, স্ত্রীরেণুপত্র এমন কোনো গঠন করে না, বায়ু পরাগায়ন হয়, সাইকাসের শুক্রাণু হচ্ছে লাটিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট। তো এই কয়টা পয়েন্ট হচ্ছে আমাদের সাইকাসের বৈশিষ্ট্য হিসাবেও পরীক্ষার মধ্যে আসে। এখন আমাদের পরীক্ষায় সাইকাসের বৈশিষ্ট্যটা গ বা ঘ আকারে আসতে পারে, গ বা ঘ আকারে আসতে পারে, গহ কইতাছি, এটা তো ঘ বলে, আচ্ছা গ বা ঘ আকারে আসতে পারে, কিন্তু খ আকারে আসার মতো সাইকাস থেকে 3টা বোম্বাস্টিং প্রশ্ন আছে। এই 3টা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। একটা কোরালয়েড মূল, কোরালয়েড মূলের প্রশ্নটা সাইকাস থেকে পরীক্ষায় গ আকারেও খ আকারেও আসে, গ আকারেও আসে। সো আসলে আমরা হচ্ছে কোরালয়েড মূল সম্পর্কে জানি যে সাইকাসের মধ্যে কোরালয়েড মূল পাওয়া যায়, বা ইংরেজিতে এটাকে বলা হয় রুট টিউবারকল। কোরালয়েড মূল বা এটাকে কি বলা হয়, রুট টিউবারকল, রুট টিউবারকল, রুট টিউবারকল। কোরালয়েড মূল বা এটাকে বলা হয় হচ্ছে রুট টিউবারকল বলা হয়, রুট টিউবারকল বলা হয়। আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করছে একজন যে ফ্লাজেলা জিনিসটা কি, ফ্লাজেলা জিনিসটা কি। ফ্লাজেলা এই কথাটার মানে কি, ফ্লাজেলা, ফ্লাজেলা মানে হচ্ছে নরনশীল বা চলনশীল অংশ। ফ্লাজেলা মানে হচ্ছে চলনশীল অংশ, ফ্লাজেলা হচ্ছে চলনশীল অংশ, চলনশীল অংশ। আমরা যদি সাইকাসের একটা শুক্রাণু দেখি, সাইকাস দেখতে বেসিক্যালি হচ্ছে আমাদের এমন, 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 ঠিক আছে। এই যে সাইকাস দেখতে, সাইকাসের শুক্রাণু দেখতে যে এরকম, এই যে আমাদের নিচের যে অংশটা এটা হচ্ছে ফ্লাজেলা, যেটা সাইকাসটাকে চলনে সাহায্য করে, যেটা সাইকাসকে কিসে সাহায্য করে, চলনে সাহায্য করে, মুভমেন্ট করতে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করে, বায়ু পরাগায়ন হয় যে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে সাহায্য করে এই ফ্লাজেলাগুলো। আচ্ছা, এখন আসো যে আমরা হচ্ছে যে সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলা হয়, এটা পরীক্ষায় খ আকারেও আসতে পারে, গ আকারেও আসতে পারে এবং আসবেই, আসতে পারে মানে কি এটা পরীক্ষায় আসবে যে সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলা হয়। সাইকাসের মূলকে, সাইকাসের মূলকে, সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলে, মূলকে কেন কোরালয়েড মূল বলে, সাইকাসের 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 মূলকে কেন কোরালয়েড মূল বলে। এটা একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সাইকাসের মূলকে কোরালয়েড মূল কেন বলা হয় বা কিভাবে এর মধ্যে হচ্ছে কোরালের মতো একটা মূল তৈরি হলো। দেখো, সাইকাসে প্রথমে প্রধান মূল থাকে, কিছুক্ষণ পর সেটা নষ্ট হয়ে যায়, এরপর অস্থানিক মূল তৈরি হয়, সেই অস্থানিক মূলগুলো মাটির উপরে উঠে দ্যাগ্র শাখা তৈরি করে, তারপর সেখানে ব্যাকটেরিয়া আক্রমণ করে, তারপর সেখানে সায়ানোব্যাকটেরিয়া আক্রমণ করার কারণে মূলগুলোর আকৃতি সরু না হয়ে বিকৃত আকৃতি হয় এবং কোরালের মতো দেখা যায়, এজন্য কোরালয়েড মূল বলা হয়। শেষ। আচ্ছা দেখো, আসো দেখো, সাইকাসে আমাদের সাইকাসে প্রথমে প্রধান মূল থাকে, সাইকাসে প্রথমে কি থাকে, প্রধান মূল থাকে। ভাইয়া প্রধান মূল আবার জিনিসটা কি, প্রধান মূল থাকে। দেখা যায় আমাদের আমরা তো জানি শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট থেকে ভ্রূণ তৈরি হয়। তো ভ্রূণ অবস্থায়, এক মিনিট, তো হচ্ছে আমাদের এই ভ্রূণ অবস্থায় শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট থেকে ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণটা হচ্ছে যে আমাদের কি হয়, এই ভ্রূণের মধ্যে যে মূলটা থাকে সেই ভ্রূণমূল থেকে যে মূল হবে সেটাকে বলা হয় হচ্ছে প্রধান মূল। সাইকাসে প্রথমে প্রধান মূল থাকে যা অল্প সময় পর নষ্ট হয়ে যায়, 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 অল্প সময় পর নষ্ট হয়ে যায়। তাহলে সাইকাসে প্রথমে প্রধান মূল থাকে যেটা অল্প সময় পরই আমাদের নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে আমাদের অস্থায়ী বা আস্থানিক মূলের তৈরি হয়। সাইকাসে প্রথমে প্রধান মূল থাকে, অল্প সময় পরই প্রধান মূল নষ্ট হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের এরপর যে মূলটা হবে, যেটা প্রধান মূল থেকে হবে না, ভ্রূণমূল থেকে হবে না, অন্য যে কোনো স্থান থেকে হবে, এরপর অস্থানিক মূল তৈরি হয়, অস্থানিক মূল তৈরি হয়, অস্থানিক মূল তৈরি হয়, অস্থানিক মূল তৈরি হয়, অস্থানিক মূল তৈরি হয় যা মাটির নিচে কিছু দূর যে মাটির নিচে কিছু দূর যে মাটির নিচে কিছু দূর যে মাটির উপরে মাটির নিচে কিছু দূর যে এরপর হচ্ছে আবার মাটির উপরে ওঠে, মাটির উপরে উঠে দ্যাগ্র শাখা গঠন করে, উঠে
দ্যাগ্র শাখা, দ্যাগ্র শাখা গঠন করে, দ্যাগ্র শাখা গঠন করে, দ্যাগ্র শাখা গঠন করে। এখন প্রশ্ন আসবে ভাইয়া দ্যাগ্র শাখা জিনিসটা আবার কি, বা মাটির নিচে গিয়ে আবার উপরে ওঠে কেমনে ভূতের মতো? এটা হচ্ছে একটা গাছ, এই গাছের এই জায়গা থেকে আমাদের কিছু অস্থানিক মূল তৈরি হলো, অস্থানিক মূল তৈরি হলো। কারণ এই অস্থানিক মূলের মধ্যে এই মূলটা এরকম উপরের দিকে উঠলো, উপরের দিকে উঠে এরকম হচ্ছে, উপরের দিকে উঠে কি হলো, উপরের দিকে উঠে আমাদের দুইটা শাখা দেখা যায়, উপরের দিকে উঠে কি হয়, দুইটা শাখা দেখা যায়, উপরের দিকে উঠে কি হয়, উপরের দিকে উঠে হচ্ছে দুইটা শাখা দেখা যায়, উপরের দিকে উঠে হচ্ছে এরকম দুইটা শাখা, দুইটা দুইটা করে শাখা তৈরি করে। এই যে দুইটা শাখা, এই শাখাটাকে বলা হয় কি, এই শাখাটাকে বলা হয় হচ্ছে দ্যাগ্র শাখা। এটাকে কি বলা হয়, দ্যাগ্র শাখা। এটাকে কি বলে, এটাকে বলা হয় দ্যাগ্র শাখা। ঠিক আছে, এটাকে কি বলি, এটাকে বলি দ্যাগ্র শাখা। তাহলে অস্থানিক মূল তৈরি হয় যা মাটির নিচে কিছু দূর যেয়ে মাটির উপরে উঠে দ্যাগ্র শাখা গঠন করে। ওকে, এই যে দ্যাগ্র শাখা গঠন হইলো, এই যে আমাদের কি হইলো, এই যে আমাদের দ্যাগ্র শাখা গঠন হইলো, এই একে এই দ্যাগ্র শাখাকে, দ্যাগ্র শাখা এই উপরের দিকে যে দ্যাগ্র শাখা হইলো, দ্যাগ্র শাখা প্রথমে প্রথমে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, প্রথমে ব্যাকটেরিয়া একে আক্রমণ করে, ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। এরপর সায়ানোব্যাকটেরিয়া, এরপর সায়ানোব্যাকটেরিয়া, এরপর সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা যেটাকে বাংলায় বলা হয় হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালজি, নীলাভ সবুজ শৈবাল। এর দুইটা প্রজাতি আছে, নষ্টক এবং অ্যানাবিনা শৈবাল, এর দুইটা প্রজাতি আছে, একটা হচ্ছে নষ্টক আর একটা হচ্ছে অ্যানাবিনা, নষ্টক ও অ্যানাবিনা, নষ্টক ও অ্যানাবিনা, নষ্টক ও অ্যানাবিনা দ্বারা আক্রান্ত হয়, নষ্টক ও অ্যানাবিনা দ্বারা আক্রান্ত হয়, নষ্টক এবং অ্যানাবিনা দ্বারা কি হয়, এরা আক্রান্ত হয়, নষ্টক এবং অ্যানাবিনা দ্বারা এরা কি হয়, আক্রান্ত হয়, নষ্টক এবং অ্যানাবিনা দ্বারা আক্রান্ত হয়। এরপর সায়ানোব্যাকটেরিয়া নষ্টক এবং অ্যানাবিনা দ্বারা আক্রান্ত হয়, নষ্টক এবং অ্যানাবিনা দ্বারা আক্রান্ত হওয়ার পরে যে জিনিসটা দেখা যায় যে এর মূলগুলা স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি হয়, দেখতে সামুদ্রিক কোরালের মতো দেখা যায়, এই জন্য একে কোরালয়েড মূল। এই আক্রান্তর ফলে এর মূলগুলা স্বাভাবিক, তখন এর ফলে মূল স্বাভাবিক সরু না হয়ে, এর ফলে মূল স্বাভাবিকভাবে সরু না হয়ে, মূল স্বাভাবিকভাবে সরু না হয়ে, স্বাভাবিকভাবে সরু না হয়ে হচ্ছে কি হয়, বিকৃত আকৃতি ধারণ করে, বিকৃত আকৃতি হয়, বিকৃত আকৃতি হয় দেখতে, বিকৃত আকৃতি হয় দেখতে সামুদ্রিক প্রবাল, দেখতে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখা যায়, কোরালের মতো দেখায়, তাই এদেরকে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলে, তাই এদেরকে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলে, কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলে, তাই এদেরকে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলে, কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলে। ঠিক আছে, তাই এদেরকে কি বলি, কোরালয়েড মূল বলি বা রুট টিউবারকল বলি, কোরালয়েড মূল বলি বা হচ্ছে এদেরকে হচ্ছে এই রুট টিউবারকল বলি। তো এরকম হচ্ছে যে এটাই হচ্ছে একটা রুট টিউবারকলের ছবি, এই ছবিটা কার, একটা রুট টিউবারকলের ছবি, ঠিক আছে, ছবিটা একটা রুট টিউবারকলের। এই প্রশ্নটা পরীক্ষায় গ গহ আকারে ইনভেরিয়েবলি খ গ গহ ক এমনকি ক আকারেও আসতে পারে। তো এটা কিন্তু একদম সহজ একটা বিষয়। জাইকাসে প্রথমে প্রধান মূল থাকে, সেটা নষ্ট হয়ে যায়, কিছু আমাদের অস্থানিক মূল মানে ভ্রূণমূল ছাড়া অন্য জায়গা থেকে তৈরি হলে তাদেরকে অস্থানিক মূল বলে, কিছু অস্থানিক মূল তৈরি হয় যা কিছু দূর যে মাটির উপরে উঠে যায়, দ্যাগ্র শাখা গঠন করে, দ্যাগ্র শাখা প্রথমে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, এরপর সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল দ্বারা আক্রান্ত হয়, এর ফলে মূল স্বাভাবিক সরু না হয় বিকৃত আকৃতি হয় দেখতে, সামুদ্রিক প্রবালের মতো দেখায় বা কোরালের মতো দেখায়, এটাকে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হয়। সো এতটুকু বিষয় আমরা কি বুঝতে পারছি কিনা? খ আকারেও আসতে পারে, আবার অনেক সময় গ গহ আকারেও আসে, খ আকারেও দিতে দেখা গেছে। ঠিক আছে, পারবো আমরা? আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে যে এই
ট্রান্সফিউশন টিস্যু, এটা ক বা খ আকারে আসতে পারে, ক বা খ আকারে, যে ট্রান্সফিউশন টিস্যু বলতে কি বোঝো? ট্রান্সফিউশন টিস্যু বলতে কি বোঝো? যে এই যে পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে, এই ট্রান্সফিউশন টিস্যু বলতে তোমার আইডিয়াটা কি, বা ট্রান্সফিউশন টিস্যু বলতে তুমি কি বুঝাও? যে ট্রান্সফিউশন টিস্যু, ট্রান্সফিউশন টিস্যু, ট্রান্সফিউশন টিস্যু বলতে, ট্রান্সফিউশন টিস্যু বলতে কি বোঝো? 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 আচ্ছা দেখো, এই যে আমাদের ট্রান্সফিউশন টিস্যু আছে, ট্রান্সফিউশন টিস্যু আছে, এই যে ট্রান্সফিউশন টিস্যু আছে, এই ট্রান্সফিউশন টিস্যু বলতে আমরা কি বুঝি? এই ট্রান্সফিউশন টিস্যু বলতে আমরা কি বুঝি? ট্রান্সফিউশন টিস্যু বলতে আমরা কি বোঝো? ট্রান্সফিউশন টিস্যু বলতে কি বোঝো? এই যে ট্রান্সফিউশন টিস্যু আছে, ট্রান্সফিউশন টিস্যু বলতে আমরা কি বুঝি? জিনিসটা হচ্ছে, একটা পাতা যে আছে, পাতার মধ্যে দুই ধরনের প্যারেনকাইমা আমরা দেখতে পাই। এটা একটা পাতা যদি দেখো, যে এটাকে যদি একটা পাতা বলো, এই পাতার মধ্যে, এটা একটা গাছের পাতা, এটা একটা গাছের পাতা, ঠিক আছে, এটা একটা পাতা। এই পাতার মধ্যে হচ্ছে যে আমাদের এরকম কিছু গোল 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 প্যারেনকাইমা থাকে, আবার হচ্ছে কিছু আমাদের এরকম লম্বা 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 প্যারেনকাইমা জাতীয় টিস্যু থাকে। এই গোল গোল প্যারেনকাইমাকে বলা হয় হচ্ছে, এই গোল গোলগুলোকে বলা হয় হচ্ছে স্পঞ্জ মিষ্টির মতো দেখা যাচ্ছে না অনেকটা, এদেরকে বলা হয় হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এদেরকে কি বলি? স্পঞ্জি প্যারেনকাইমা বলি, এদেরকে বলি স্পঞ্জি প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা। আর এই লম্বা লম্বা প্যারেনকাইমা টিস্যুগুলোকে বলা হয় হচ্ছে প্যালিসেট প্যারেনকাইমা, প্যালিসেট প্যারেনকাইমা। স্পঞ্জি এবং প্যালিসেট প্যারেনকাইমার মাঝে আমাদের এরকম একটা ভার্টিক্যাল কিছু কোষ থাকে, ভার্টিক্যাল কোষ থাকে। স্পঞ্জ এবং প্যালিসেট প্যারেনকাইমার মাঝে ভার্টিক্যাল কোষ থাকে। এই ভার্টিক্যাল কোষগুলোকে কি বলি আমরা? এরকম হরিজন্টাল যে কোষ থাকে, এদেরকে বলা হয় হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। এদেরকে কি বলি আমরা? এদেরকে বলি হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। তাহলে ট্রান্সফিউশন টিস্যুর সংজ্ঞা কি হবে? যে পত্রকের প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে বর্ণহীন লম্বা কোষসমূহকে ট্রান্সফিউশন টিস্যু বলা হয়। যে আমাদের কি, যে এই পত্রকের প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা, পত্রকের প্যালিসেড প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে, প্যালিসেড প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে, স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে, স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে, প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে, প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে একসারি বর্ণহীন, একসারি বর্ণহীন, একসারি বর্ণহীন, একসারি বর্ণহীন, একসারি বর্ণহীন ও লম্বা কোষকে, একসারি বর্ণহীন ও লম্বা কোষকে, একসারি বর্ণহীন ও লম্বা কোষকে ট্রান্সফিউশন টিস্যু বলে, ট্রান্সফিউশন টিস্যু বলে, ট্রান্সফিউশন টিস্যু বলে, ট্রান্সফিউশন টিস্যু বলে, ট্রান্সফিউশন টিস্যু বলে। এটার কাজ কি? এটার কাজ যদি আমরা বলি, এটার কাজ হচ্ছে যে পত্রকে পার্শ্বীয়ভাবে পানি পরিবহন। কাজ হচ্ছে পত্রকে পার্শ্বীয়ভাবে, পত্রকে পার্শ্বীয়ভাবে, পত্রকে পার্শ্বীয়ভাবে পানি পরিবহন, পত্রকে পার্শ্বীয়ভাবে হচ্ছে পানি পরিবহন, পত্রকে পার্শ্বীয়ভাবে পানি পরিবহন, পত্রকে পার্শ্বীয়ভাবে পানি পরিবহন। ঠিক আছে? তাই ট্রান্সফিউশন টিস্যু বলতে কি বোঝো? আমরা বুঝে গেছি ট্রান্সফিউশন টিস্যু জিনিসটা কি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে ক্লাসের নোটে কি পিডিএফ পাওয়া যায়? অবশ্যই পিডিএফ পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সফিউশন টিস্যু। সো কালারলেস ইলংগেটেড সেল, একটা তানভীর রহমান ইংরেজি উত্তরটা দিছে, খুব সুন্দর একটা উত্তর দিছে তানভীর। তাই ট্রান্সফিউশন টিস্যু বলতে কি বোঝো? আমরা এটা ক বা খতে আসে। আচ্ছা, একটা ক পরীক্ষার মধ্যে আসে যে জীবন্ত জীবাশ্ম কাকে বলে এবং সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। তো আমাদের ক খ আকারে দুইটা প্রশ্ন আসতে পারে। ক আকারে আসে যে জীবন্ত জীবাশ্ম, ক আসে যে জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়, জীবন্ত জীবাশ্ম কাকে বলে, জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলতে কি বোঝো? এটা পরীক্ষার মধ্যে ক আকারে আসে। আর খ আকারে আসে যে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়, সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলে, সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলে, সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলে, সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলে। এই দুইটা প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি, প্রথম কথা হচ্ছে যে আমাদের এই জীবন্ত জীবাশ্ম বলতে কি বোঝায় বা লিভিং ফসিল বলতে কি বোঝায়। প্রথম কথা হচ্ছে যে জীবন্ত জীবাশ্ম মানে কি, জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম, প্রথম কথা জীবন্ত জীবাশ্ম, প্রথম কথা জীবন্ত
জীবন্ত জীবাশ্ম। প্রথম কথা, জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল মানে কি? জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল খুব ইন্টারেস্টিং একটা কথা, যে জিনিসটা বলতে কি বোঝায়। বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের সাথে অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের মিল পেলে তাকে জীবন্ত জীবাশ্ম বলে। তাহলে বর্তমানকালের কোনো জীবন্ত উদ্ভিদের সাথে বর্তমানকালের কোনো জীবন্ত উদ্ভিদের সাথে অতীতের কোনো জীবাশ্ম উদ্ভিদের মিল পাওয়া গেলে একে জীবন্ত জীবাশ্ম বলে। এদেরকে জীবন্ত জীবাশ্ম বলে। উদাহরণ হচ্ছে আমাদের দুইজন আছে, একটা হচ্ছে সাইকাস আর একটা হচ্ছে গিনকো বিলোবা। এখন সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়? সাইকাস হচ্ছে সাইক্যাডালস বর্গের অন্তর্গত। মেসোজোয়িক যুগে সাইক্যাডালস বর্গের অনেক উদ্ভিদ ছিল, এখন তারা বিলুপ্ত এবং জীবন্ত জীবাশ্ম হিসেবে পাওয়া যায়। সাইকাস হলো সাইক্যাডালস বর্গের অন্তর্ভুক্ত। সাইক্যাডালস বর্গের অন্তর্ভুক্ত, যার অনেক প্রজাতি পৃথিবী জুড়ে ছিল, যার অনেক প্রজাতি আগে পৃথিবী জুড়ে ছিল। সাইকাস হচ্ছে আমাদের কি? সাইকাস হলো সাইক্যাডালস বর্গের অন্তর্ভুক্ত, যার অনেক প্রজাতি আগে পৃথিবী জুড়ে ছিল, এখন বিলুপ্ত এবং জীবাশ্ম হিসাবে পাওয়া যায়। এখন বিলুপ্ত ও জীবাশ্ম হিসেবে পাওয়া যায়। সাইকাস হলো সাইক্যাডালস বর্গের অন্তর্ভুক্ত, যার অনেক প্রজাতি আগে পৃথিবী জুড়ে ছিল, এখন বিলুপ্ত এবং জীবাশ্ম হিসেবে পাওয়া যায়। এখন বিলুপ্ত ও জীবাশ্ম হিসেবে পাওয়া যায়। এখন বিলুপ্ত হয়ে গেছে কি হিসেবে? জীবাশ্ম হিসেবে পাওয়া যায়, যার সাথে সাইকাস সদৃশ্যপূর্ণ। সাইকাসের বৈশিষ্ট্য সদৃশ্যপূর্ণ, যার সাথে সাইকাসের বৈশিষ্ট্য সদৃশ্যপূর্ণ, তাই সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলে। সাইকাসকে কি বলে? জীবন্ত জীবাশ্ম বলে। জটিল অংশ সাইকাসের পরেরটা। ভাই আসতো আমার কাছে পড়তে, 8 বছর ধরে বায়োলজি পড়াইতেছি, তাই না? এই এত বছরের এক্সপিরিয়েন্স তোমাদেরকে ঢেলে দিব এখানে একদম ফ্রি ক্লাসে। আমার মতো এত সিনিয়র কেউ এখন বায়োলজি ফুল ফ্রি পড়ায় না। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই তৌফিক দিছে পড়ানোর। তো হচ্ছে এই ফুল ফ্রি তোমাদেরকে একদম দিয়ে দিচ্ছি সব এত বছরের নলেজ। তো তোমার কাছে কঠিন লাগবে না, তো তুমি আমার ক্লাসটা ঠিক মতো কইরা যদি পড়ো, ইনশাল্লাহ তোমার কাছে কঠিন লাগবে না। সো এটা কঠিন, পরেরটা কঠিন, আগেরটা কঠিন ভাববাই না। বাবা সাদাব ভাইয়ের কাছে পড়তে আসছি, ইনশাল্লাহ আল্লাহ যদি সাহায্য করে আমার জন্য সব সহজ হয়ে যাবে। এই মেন্টালিটিটা নিয়ে বসো। দেখো, পজিটিভিটির কোনো বিকল্প নাই। আমরা বলি যে না, সবসময় কেন পজিটিভ ভাববো? তোমাদের আবার অনলাইনে কিছু পীর মুরিদ সাহেব আছে, তারা তোমাদের নেগেটিভ চিন্তা করতে বলে সবসময়। সো পজিটিভিটির কোনো বিকল্প নেই জীবনে। মানে হচ্ছে একদম মারা যাওয়ার মানে তুমি এমন একটা ডিটেনশন সেন্টারে আছো যে জায়গায় তোমার মৃত্যু নিশ্চিত, সেই জায়গায়ও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের অনেক বই আছে যে ডিটেনশন সেন্টার আছে, মৃত্যু নিশ্চিত, সেখানে তার কিছু পজিটিভ চিন্তা তাকে ওই জায়গা থেকে বাঁচায় আনছে। সো পজিটিভিটির কোনো বিকল্প নাই, ঠিক আছে? যেখানে ক্লাস করবা চিন্তা করবা যে আল্লাহ এই টপিক কঠিন, কোনো সমস্যা নেই, ভাইয়ার ক্লাস করতেছি, ইনশাল্লাহ এই চ্যাপ্টার আমার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, তাইলে
এই প্রশ্ন দুইটা আমরা পেরে গেলাম। এরপরের প্রশ্ন যেটা আছে আমাদের সেটা হচ্ছে কি, যে এরপর আরেকটা খ আসে যে সাইকাসকে কেন পাম্প ফান্ড বলা হয়, সাইকাসকে কেন পাম্প ফান্ড বলে, 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 এর কারণটা কি, সাইকাসকে কেন পাম্প ফান্ড বলে। সাইকাস দেখতে পাম গাছের মতো খাড়া, দেখতে পাম গাছের মতো, পাম গাছের মতো খাড়া ও বেলনাকার, পাম গাছের মতো খাড়া ও বেলনাকার, পাম গাছের মতো খাড়া ও বেলনাকার, বেলনাকার, পাম গাছের মতো খাড়া ও বেলনাকার। আর হচ্ছে এটা হচ্ছে প্রথম কথা। আর হচ্ছে সাইকাসের সাথে ফার্নের সাদৃশ্য, সাইকাসের সাথে ফার্নের সাদৃশ্য, ফার্নের সাদৃশ্য, সাদৃশ্য। একটা হচ্ছে উভয়ই স্পোরোফাইট, উভয়ই স্পোরোফাইটিক উদ্ভিদ, উভয়ই স্পোরোফাইটিক উদ্ভিদ। 2 নম্বর কথা হচ্ছে যে উভয়ই আমাদের হচ্ছে উভয় স্পোরোফাইটিক, উভয়ের পাতাই পক্ষল যৌগিক, পক্ষল যৌগিক মানে পাতাটা কেমন, যৌগিক পত্র, সরল পত্র, যৌগিক পত্র। আমরা একটু পর মানে আমরা ওই আবৃতবীজি যখন পড়বো সেখানে আমরা বলবো। কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে, উভয়ের 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 কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে। তারপর 4 নম্বর পয়েন্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উভয় উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট, উভয় উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট, উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট। যা যা বলাই দিতেছি এগুলা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, মাথায় ঢুকায় ফেলো, বিশিষ্ট। আর হচ্ছে উভয়ে অসম আকৃতির যৌনক্রম দেখা যায়, 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 উভয়ে অসম আকৃতির যৌনক্রম দেখা যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে উপরোক্ত মিলগুলোর কারণে, উপরোক্ত মিলসমূহের কারণে সাইকাসকে পাম্প ফান্ড বলা হয়, কারণে সাইকাসকে পাম্প ফান্ড বলে। তাহলে এই প্রশ্নগুলা কিন্তু পরীক্ষার মধ্যে আইব, পাম্প ফান্ড বলে। আমি কিন্তু বলে দিচ্ছি কি কি আসবে কি কি আসবে না। সিকিউ পরীক্ষা কিভাবে দিবা, যখন সিকিউ পরীক্ষা আসবে তখন দেখায় দিব সিকিউ পরীক্ষা কিভাবে দিবা। ঠিক আছে, তাহলে এগুলো আমরা পারছি। এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে? এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে আমরা মোটামুটি এতটুকু দেখলাম। আচ্ছা, পক্ষল যৌগিক কথাটা রেখে দিচ্ছি আমরা। পক্ষল যৌগিক মানে হচ্ছে যৌগিক, পক্ষল যৌগিক বা জিনিসটাকে বলা হয় যৌগিক পত্র, পক্ষল যৌগিক বা জিনিসটাকে আমরা কি বলবো, জিনিসটাকে বলবো হচ্ছে যৌগিক পত্র। পক্ষল যৌগিক বা জিনিসটাকে কি বলবো, যৌগিক পত্র। এবার আসো যে আমাদের সাইকাসের জনন হচ্ছে আমাদের 2 ভাগে ভাগ করা যায়, যৌন আর একটা অযৌন জনন। অযৌন জনন আর যৌন জনন। অযৌন জননে দেখা যায় এদের মুকুল সৃষ্টি হয়, এই মুকুলটা অন্য কোথাও রোপণ করলে তোমার হচ্ছে গাছ তৈরি হয়। মার্চ এবং এপ্রিল মাসে সাইকাসের চারা সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের অযৌন জনন 2 টাইপের, একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। একটা হচ্ছে অযৌন জনন, একটা হচ্ছে অযৌন জনন। অযৌন জনন এখানে হচ্ছে আমাদের মুকুল সৃষ্টি হয়, মুকুল সৃষ্টি হয়। সেই মুকুল যদি তুমি কোথাও লাগাও তাহলে সেখান থেকে মুকুল থেকে সাইকাস পূর্ণাঙ্গ নতুন সাইকাস গাছ হয়। তাহলে মুকুল সৃষ্টি হয়
এই মুকুল থেকে গাছ তৈরি হয়, মুকুল থেকে গাছ তৈরি হয়, মুকুল থেকে গাছ তৈরি, মুকুল থেকে সাইকাস তৈরি হয়, ঠিক আছে, সাইকাস তৈরি। এটা হচ্ছে অযৌন জনন। যৌন জননের ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখতে পাই। যৌন জনন, যৌন জননের ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট বিষয় আছে, একটা হচ্ছে মেগাস্পোরোফিল আর একটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল। যৌন জননের ক্ষেত্রে কি আছে? যৌন জননের ক্ষেত্রে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল আর একটা হচ্ছে মেগাস্পোরোফিল, ঠিক আছে। মাইক্রোস্পোরোফিল বা এটাকে বলা হয় হচ্ছে মাইক্রো মানে তো ছোট, তার মানে পুং। একটা জিনিস মনে রাখবা, মানুষ ছাড়া এই দুনিয়ার সব জায়গায় পুরুষরা ছোট, স্ত্রীরা বড় হয়। খালি মানুষের ক্ষেত্রে পুরুষদের দেহের আকার আকৃতি স্ত্রী থেকে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ স্ত্রী থেকে বড় হয়। তো হচ্ছে মাইক্রোস্পোরোফিল বা এটাকে বলি হচ্ছে পুং রেণুপত্র, আর মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র, মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে কিছু ছবি আছে, যে ছবিগুলো যুগান্তকারী ছবি এবং শিখতে হবে পরীক্ষার হলে। এই ছবি পরীক্ষার মধ্যে তোমার আসবে। একটা ছবি হচ্ছে যে এরকম, তো এরকম এই ছবিটা হচ্ছে আমাদের বেসিক্যালি মাইক্রোস্পোরোফিলগুলা। এই মাইক্রোস্পোরোফিলগুলা তোমাদের বই দেখবা যে এরকম একটা ছবি আছে। এটা বেসিক্যালি হচ্ছে আমাদের মাইক্রোস্পোরোফিলগুলা মিলে যে পুংকণ তৈরি করছে সেই পুংকণের ছবি। এটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল মিলে যে পুংকণ তৈরি করছে পুংকণের ছবি। প্রতিটা এই জিনিসগুলা কি মাইক্রোস্পোরোফিল। এটা কি মাইক্রোস্পোরোফিল, মাইক্রোস্পোরোফিল মিলে এটা কি তৈরি করছে? এটা হচ্ছে পুংকণ তৈরি করছে, এটা কি তৈরি করছে? এটা পুংকণ তৈরি করছে। এখন এই যে আমাদের মাইক্রোস্পোরোফিল পুংকণ তৈরি করছে, এই মাইক্রোস্পোরোফিল যে স্পোর তৈরি করে যে কোষগুলা, এদেরকে আমরা বলি স্পোরোফিল বলি। স্পোর তৈরি করে যে কোষগুলা তাদের স্পোরোফিল বলা হয়। একত্রে এদেরকে স্পোর তৈরিকারী কোষকে স্পোরঞ্জিয়া বলা হয়, স্পোরঞ্জিয়ার গুচ্ছকে সোরাস বলা হয়। তো দেখা গেছে আমাদের হচ্ছে যে এরকম আরেকটা গঠন দেখা যায়, এটা তো একটা গঠন, এরকম আরেকটা গঠন দেখা যায়, যে গঠনে আমাদের হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের এরকম ফুলের মতো সোরাস দেখা যায়। এখানে ফুলের মতো কি দেখা যায়? এই ছবিগুলো জাস্ট আঁকতেছো আমার সাথে বোঝার জন্য, পরীক্ষার হলে লাগবে না। এগুলা হচ্ছে আমাদের স্পোরেঞ্জিয়ামের গুচ্ছ। স্পোর তৈরি হয় যে কোষ থেকে সেটাকে বলি স্পোরেঞ্জিয়াম, স্পোরেঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় হচ্ছে সোরাস। স্পোর তৈরিকারী কোষ, যে কোষ থেকে স্পোর তৈরি হয়, স্পোর তৈরিকারী কোষকে কি বলা হয়? স্পোর তৈরিকারী কোষকে বলা হয় হচ্ছে স্পোরঞ্জিয়াম। কোনো কিছুর নামের শেষে আম যুক্ত হলে মনে করবা একক বোঝাচ্ছে। স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে কি বলে? স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সোরাস। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে সোরাস, এটা কি আমাদের? এটা হচ্ছে সোরাস। আর এই যে পুংরেণুপত্রের মাথায় এরকম সরু প্রবর্ধিত এরকম একটা অংশ দেখা যায়, এটা পুংরেণুপত্রের একটা অংশ, সরু প্রবর্ধিত অংশ, এটাকে বলা হয় আমাদের অ্যাপোফাইসিস। তাহলে পুংরেণুপত্রের মধ্যে আমাদের এরকম সরু প্রবর্ধিত মাথাকে কি বলা হয়? অ্যাপোফাইসিস বলা হয়। আচ্ছা, মেগাস্পোরোফিলটা দেখতে আমাদের অনেকটা এরকম, এরকম। এটা মেগাস্পোরোফিলের কিনারায় কি আছে না, দেখতে এরকম না, ছবিটা সুন্দর হয়নি। এই মেগাস্পোরোফিলটা আমাদের হচ্ছে একটু অনেকটা সাপের ফনার মতো। এটাকে কি বলি? সাপের ফনার মতো এই অংশটাকে বলা হয় পিনিউল বলা হয়। আর এই মেগাস্পোরোফিলের কিনারায় এই দুইটা যে আছে এটাকে বলি ডিম্বক বলি। তাইলে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, পসা করে এই ছবি আঁকতেছি, এই দুইটা ছবি হচ্ছে আমাদের মাইক্রোস্পোরোফিলটা গুচ্ছাকারে থাকে। এটা পুংকণ, এই পুংকণের মাথায় এরকম সরু প্রবর্ধিত অংশ অ্যাপোফাইসিস, এটা হচ্ছে মেগাস্পোরোফিল।
মেগা স্পোরোফিলের এই মেগা স্পোরোফিলের মধ্যে এরকম যে আমাদের সাপের ফনার মতো যে অংশটাকে পিনিউল বলি, আর এখানে হচ্ছে আমাদের কি আছে, ডিম্বক আছে। মেগা স্পোরোফিলের কিনারায় কি পাওয়া যায়, ডিম্বক পাওয়া যায়। সো এই হয়েছে আমাদের সাইকাসের কথা। সাইকাসের ক্ষেত্রে এই ছবিগুলা ইম্পর্টেন্ট, ছবিগুলা থেকে এমসিকিউ আসবে। আচ্ছা, বায়োলজিতে কিন্তু ছবি থেকে প্রচুর এমসিকিউ আসে, এটা মাথায় রাখবা। বইটা অনেকে বলতেছে ভাইয়া শুধু ক্লাস নোট পড়ে এইচএসসি পরীক্ষা দিতে গেলে হবে, অবশ্যই হবে, কিন্তু এমসিকিউর জন্য হবে। এমসিকিউর জন্য কিন্তু বইটা খোলা একবার দরকার, বইয়ের ছবিগুলা দেখা অন্তত একবার চোখ বুলানো দরকার, ঠিক আছে? তাইলে হচ্ছে আমরা এখানে অযৌন জনন দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমরা মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্র দেখতে পাচ্ছি, আর এখানে মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্র দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাইলে এই হয়েছে আমাদের কথা, যৌন জনন এবং অযৌন জননের মধ্যে আমরা ইন্টারেস্টিং বিষয় দেখতে পাইলাম। এখানে মাইক্রোস্পোরোফিল, মেগাস্পোরোফিল দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের ছবি আমরা এঁকেছি। এখন আমাদের হচ্ছে এখান থেকে কথাবার্তাগুলো ভালো করে জানতে হবে। এখন দেখো আমাদের এই যে মাইক্রোস্পোরোফিল আছে, মাইক্রোস্পোরোফিলের মধ্যে আমরা কি দেখতে পাইছি, মাইক্রোস্পোরোফিলের মধ্যে হচ্ছে আমরা সোরাস দেখতে পাইছি। সোরাস কি, সোরাস হচ্ছে স্পোরঞ্জিয়ামের গুচ্ছ। সোরাস হচ্ছে স্পোরঞ্জিয়ামের গুচ্ছ। এই সোরাসটার ভেতর কি আছে, সোরাসটার ভেতরে আছে আমাদের স্পোরঞ্জিয়াম। এই স্পোরঞ্জিয়াম থেকে কি তৈরি হবে, স্পোরঞ্জিয়াম থেকে স্পোর তৈরি হবে। স্পোর তৈরিকারী কোষ, কি বলছি, স্পোর তৈরিকারী কোষ কি স্পোরঞ্জিয়াম বলি, স্পোর তৈরি হয়। এই স্পোরঞ্জিয়ামের ভেতর কি থাকে আমাদের, স্পোর তৈরি হবে। স্পোর তৈরি হবে যে কোষ থেকে, তাকে বলে স্পোর মাতৃকোষ। এই স্পোর মাতৃকোষটা ডিপ্লয়েড। স্পোর মাতৃকোষটা কি, স্পোর মাতৃকোষটা ডিপ্লয়েড। এখানে মায়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড পুংরেণু তৈরি হয়। মায়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড কি হয়, হ্যাপ্লয়েড পুংরেণু তৈরি হয়। এই হ্যাপ্লয়েড পুংরেণু থেকে শুক্রাণু তৈরি হয়, যে শুক্রাণুটা উদ্ভিদকুলের মধ্যে সবচেয়ে বড়। এটা মাইক্রোস্পোরোফিলের মধ্যে দেখতে পাই। মেগাস্পোরোফিল যে আমাদের রয়েছে, মেগাস্পোরোফিলের মধ্যে আমাদের কি তৈরি হবে, মেগাস্পোরোফিলের কিনারায় আমরা দেখতে পাইছি হচ্ছে কি হয়, ডিম্বক থাকে। মেগাস্পোরোফিলের কিনারায় ডিম্বক থাকে। মেগাস্পোরোফিলের কিনারায় কি থাকে, মেগাস্পোরোফিলের কিনারায় ডিম্বক থাকে। এই ডিম্বকের ভেতর স্ত্রীরেণু মাতৃকোষ। মেগাস্পোরোফিলের কিনারায় হচ্ছে ডিম্বক থাকে, ডিম্বকের মধ্যে আমাদের স্ত্রীরেণু মাতৃকোষ। ডিম্বকের ভেতর কি থাকে, আমাদের স্ত্রীরেণু মাতৃকোষ। এই স্ত্রীরেণু মাতৃকোষের ভেতর তৈরি হবে আমাদের স্ত্রীরেণু। স্ত্রীরেণু মাতৃকোষ থেকে তৈরি হবে স্ত্রীরেণু থেকে তৈরি হবে আর্কিগোনিয়াম। স্ত্রীরেণু থেকে স্ত্রীরেণু, এটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড। তাহলে এখানে কি ঘটবে, অবশ্যই মায়োসিস ঘটবে। মায়োসিস। এই স্ত্রীরেণু থেকে তৈরি হবে আর্কিগোনিয়ামটা হচ্ছে একটা স্ত্রী জননাঙ্গের মতো দেখা। আর্কিগোনিয়াম হচ্ছে আমাদের গোলাকার স্ত্রী জননাঙ্গ। এই আর্কিগোনিয়াম থেকে তৈরি হবে হচ্ছে কি আমাদের ডিম্বাণু। আর্কিগোনিয়াম তৈরি হওয়াটা কিন্তু এটা কিন্তু একটা আদি বৈশিষ্ট্য। উন্নত উদ্ভিদে কিন্তু এই আর্কিগোনিয়াম তৈরি হয় না। তো এই যে শুক্রাণু এবং ডিম্বাণু এরা মিলিত হয়ে তৈরি হবে জাইগট। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি করবে, জাইগট তৈরি করবে। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি করবে, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করবে হচ্ছে জাইগট। সেই জাইগট থেকে তৈরি হবে হচ্ছে ভ্রূণ। সেই ভ্রূণ থেকে তৈরি হবে সাইকাস। জাইগট থেকে তৈরি হবে ভ্রূণ থেকে তৈরি হবে সাইকাস। সো পরীক্ষায় সাইকাসের যৌন জননও কিন্তু পরীক্ষার মধ্যে আসতে পারে। সাইকাসের যৌন জনন এটা কিন্তু আমাদের গ বা ঘতে আসতে পারে। সাইকাসের যৌন জনন। আচ্ছা, আমরা যে দুইটা চ্যাপ্টার পড়তেছি, আমাদের জুলজির দুইটা হয়ে গেছে, বোটানি সেকেন্ড চ্যাপ্টার এটা। তাহলে এই চ্যাপ্টার শেষে কিন্তু আমরা এই দুইটা সিকিউ কনফার্ম করে ফেলতে পারবো, ঠিক আছে? লেখা শেষ করো।
আমরা ক্লাসে গল্প না করি, ক্লাসটা ক্লাসের মতো ফোকাস দিই। কারণ হচ্ছে পড়ালেখাটা না একটা ইবাদতের মতো করবা, ঠিক আছে? নামাজ পড়তে নিয়ে যদি তুমি এদিক ওদিক চিন্তা করো, তাহলে ওই নামাজটা আসলে মানে আল্লাহর কাছে তত অ্যাকসেপ্টেবল হয় না। বাট নামাজটা যদি তুমি একদম ভালোবাসা নিয়ে পড়ো না, সেই নামাজটার যে দোয়া চাবা সেটা কবুল হবে। ঠিক তেমনি পড়ালেখাটাও তুমি ইবাদতের মতো, যে যখন পড়ালেখা করবা একদম ভালোবাসা দিয়ে পড়ালেখা করো, তাইলে দেখা যাবে কি সেই পড়ালেখাটায় অনেক বরকত নিয়ে আসবে তোমার জীবনে। দেখো তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ তোমরা ক্লাসে 450-500 মানুষ লাইভ করতেছো। এই ক্লাসটা যখন আমরা ইউটিউবে দিব আরো হাজার হাজার মানুষ করবে, তো প্রায় লাখ লাখ মানুষ আমাদের ক্লাস করেছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক কিছু দিয়েছে। এই যে এখন এসির বাতাস খাচ্ছি আর ক্লাস নিচ্ছি। বাইরে গেছিলাম আজকে, আলহামদুলিল্লাহ আল্লাহ গাড়ি কেনার তৌফিক দিয়েছে, গাড়ি দিয়ে গেছি, গাড়িতেও এসি ছিল। তো এই তীব্র গরমে আজ থেকে 5-7 বছর আগে আমার বাসায় কোনো এসি ছিল না। আমি টিন শেড বাসায় থাকতাম আজ থেকে 5 বছর আগে, এবং সেখানে তীব্র গরম ছিল। গরমের জন্য আমি ফ্যান কিনতাম, ফ্যান নষ্ট হয়ে যাইতো, কারেন্ট গেলে ফ্যান চলতো না। তারপর হচ্ছে চার্জার ফ্যানের জন্য হচ্ছে যে টাকা পয়সা, চার্জার ফ্যানের অনেক দাম, পাওয়া যেত না। তো এই সব কিছু থেকে আল্লাহ তাআলা জীবনের যে একটা পরিবর্তন এনেছে, এই পরিবর্তনের পেছনে মূল কারিগর হচ্ছে অবশ্যই আল্লাহ এবং আমার পড়ালেখা। আমি যদি পড়ালেখা না করতাম, আমি যদি ডাক্তারি পড়াশোনা না করতাম, ডাক্তার না হইতাম, আমার যদি অনলাইনে পড়ানোর প্রতি ইন্টারেস্ট, মানে আমার যদি স্টুডেন্ট পড়ানোর প্রতি ইন্টারেস্ট না থাকতো, অনলাইনে তো আমি পড়ানো শুরু করেছি 2020 থেকে, বা 2016 থেকে 2020 কিন্তু আমি অফলাইনে পড়িয়েছি। সো এত চেষ্টা আমার তরফ থেকে যদি না থাকতো, অনলাইনে আসার পরও আজ থেকে আমাদের সময় 2020-এ কোভিড টাইম থেকে অনেক মানুষ অনলাইনে আসছে, কয়জন টিকে থাকতে পেরেছে। সো এ পর্যন্ত আল্লাহ এনেছে, কারণ পরিশ্রম করেছি, চেষ্টা করেছি, ভালোবেসেছি কাজটাকে, এবং একই সাথে মেডিকেল লাইফ কন্টিনিউ করছি। তোমাদের অনেক ভাই আছে অনলাইনে যারা মেডিকেল লাইফ কন্টিনিউ করতে পারেনি, আমি মেডিকেল লাইফও কন্টিনিউ করেছি, MBBS কমপ্লিট করেছি, 1 বছর ইন্টার্নশিপ কমপ্লিট করে ডক্টরও হয়ে গেছি, ঠিক আছে? সো সব কিছু পরিশ্রমের কারণে হয়েছে। আল্লাহ যা দিয়েছে জীবনে পরিশ্রমের কারণে দিয়েছে, ভালোবেসে দিয়েছে আল্লাহ। তো তুমি পরিশ্রম করবা না, তুমি এমনি চিল মুডে লাইফে অলওয়েজ চলাফেরা করবা, তখন তোমার জীবনটা কষ্টে কষ্টেই কাটবে। ধনীর দুলাল যারা, তারা কিন্তু ক্লাস করতেছে না। তোমরা যারা লাইভে আছো সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, প্রত্যেকের বাবা মা যথেষ্ট স্ট্রাগল করে তোমাদেরকে বড় করতেছে। ধনীর দুলালরা পড়ালেখা করে না, তোমাকে পড়ালেখা করতে হবে। তোমার না ওই ডানে বামে চিন্তা করার কোনো সুযোগ নেই। তুমি ইনস্টাগ্রামে রিলস দেখবা, টিকটক করবা, ঘুরবা গাড়বা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবা, এটা তুমি তোমার জীবন নষ্ট করতেছো। আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে HSC-তে ওঠার পর আমার এলাকায় কোনোদিন আমি আমার কোনো ফ্রেন্ডের সাথে বের হইতাম না। মাসে বছরে 1-2 বার হয়তো বের হইছি, যারা কখনোই বেরোয়নি। ওরা সারাদিন ঘুরতাম, মানে কল দিত, এই ঘুরবি নাকি, যাবি নাকি, যাইতাম না। এমনকি মেডিকেলে চান্স পাওয়ার পর আমি খুব কম ঘোরাফেরা করছি। আমার 2 ফ্রেন্ড ছিল, তারা প্রতিদিন রাতে ঘুরতে বেরিত। আমি না দোস্ত, আমার কাজ আছে, পড়ানো আছে, অনলাইনে পড়ানো আছে, অফলাইনে পড়ানো আছে, পরিশ্রম করে গেছি। আল্লাহ একটা সুন্দর মতো জীবনটাকে গুছায় দিছে, এবং আমার প্রতিষ্ঠানে আমার অনেক ফ্রেন্ড আমার সাথে কাজ করে। আজকে 20+ মানুষ আমার কোম্পানিতে এমপ্লয় হিসাবে আছে। তো এত কিছু হয়েছে পরিশ্রমের কারণে। আমি আমার পুরো পরিবারের সিনারিও চেঞ্জ করছি আমার পরিশ্রমের মাধ্যমে। সো পরিশ্রমের কোনো বিকল্প নেই। এবং তুমি যদি তুমি অবশ্যই মধ্যবিত্ত পরিবারের সন্তান, ক্লাস যারা করতেছ, তুমি যদি তোমার এবং তোমার পরিবারের সিনারিও চেঞ্জ করতে চাও, পড়ালেখার কোনো বিকল্প নেই। আমাদের ওই বিলাসিতার সুযোগ নেই। সারাদিন অনলাইনে মানুষ কে কী করতেছে এগুলা দেখে বেড়ানো, সময় নষ্ট করা, বিলাসিতা। ওই বিলাসিতা যদি করো, তাইলে তুমি এখন যে কষ্টে আছে জীবন, তার থেকে বেশি কষ্টে তোমার সামনের জীবন হবে। আর এখন যদি তুমি কষ্ট করো, সামনের জীবনটা তোমার সহজ হবে। জীবন কোনোদিনই একদম অনেক আরামের হবে না। জীবনে সব সময় কঠিন সময় থাকবে, কিন্তু সেই কঠিন সময়টা হচ্ছে কিছুটা সহজ হবে, ঠিক আছে? তো আমরা মজা না করি, আমরা পড়ালেখা করি, যেটা আমাদের কাজে দিবে, যেটা আমাদের জীবনটাকে সহজ করবে, যেটা আমাদের জীবনকে গঠন করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, এটা পরীক্ষায় গ বা ঘ আকারে আসতে পারে। এটা পরীক্ষায় গ বা
ঘ আকারে আসতে পারে, এটা পরীক্ষায় গ বা ঘ আকারে আসতে পারে। ঠিক আছে, সাইকাসের গুরুত্ব কি কি আছে, যে আমাদের সাইকাস শোভা বর্ধনকারী উদ্ভিদ হিসাবে প্রায় সব বাগানেই লাগায়। এর পাতা ঘর সাজানোর কাজে এবং অনুষ্ঠানে গেট সাজানোর কাজে ব্যবহার করে। ফুলের ডালি এবং তরুণ সাজাতে সাইকাসের কচি পাতা ব্যবহার করা হয়। মাদুর তৈরি করা যায় সাইকাস থেকে। সাইকাস সার্সিনালিসের স্ফীত কন্দ, কন্দ মানে কাণ্ড, এবং বীজ থেকে এবার রুট বা বার্লি তৈরি করা হয়। বার্লি ময়দার মতো এটা। সাইকাস রেভুলাটার বীজ খাদ্য হিসেবে খাওয়া হয়। সাইকাস পেকটিনাটার কচি পাতা সবজি হিসাবে আমাদের ব্যবহৃত হয়। সাইকাস সার্সিনালিসের কচি পাতা পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এই কয়টা কথা একটু মুখস্থ করতে হবে। সাইকাস সার্সিনালিসের স্ফীতকন্দ বীজ এবার রুট বার্লি প্রস্তুত করা হয়। সাইকাস সার্সিনালিসের কচি পাতা পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের ওষুধ হিসাবে ব্যবহার হয়। সাইকাস রেভুলাটার বীজ খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। সাইকাস পেকটিনাটা উদ্ভিদের কচি পাতা আমাদের হচ্ছে সবজি হিসাবে ব্যবহৃত হয়। তাহলে হচ্ছে এই এতটুকু জিনিস জানবা। এই যে ছবিগুলা মাইক্রোস্পোরোফিলের ছবি দেখাইলাম, অ্যাপোফাইসিস সোরাস, এই যে ডিম্বক। সো আমরা আজকে সাইকাস পর্যন্তই পড়ব। কালকের ক্লাস আমাদের কখন হবে, তাইলে কাল হচ্ছে আমাদের ক্লাস 2। কাল হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি ক্লাস 2, নগ্নবীজি ও আবৃতবীজি ক্লাস 2, নগ্নবীজি ও আবৃতবীজি 2 হচ্ছে কালকে। সময়টা কখন হবে আমি একটু হচ্ছে তোমাকে 11টার দিকে কনফার্ম করব। ঠিক আছে, ক্লাস 2 ক্লাস টাইমটা আমি হচ্ছে যে রুটিনে যে ক্লাস টাইম আছে সেটা আমি ফিক্স রাখতে পারছি না। কালকে আমার রাতে মনে একটু ব্যস্ততা আছে, আমার একটা প্রোগ্রাম আছে রাতে। সো কালকে ক্লাস টাইমটা মেবি সকালেই হবে। কোন টাইমে হবে আমি তোমাকে পোস্ট দিয়ে জানিয়ে দিব। ঠিক আছে, সো আজকের মতো ক্লাস ইন্ট, কারণ আমার 9টা বাজে আমার আবার মেডিকেল অ্যাডমিশন ব্যাচ আমাদের যেটা আলফা 5, যেটা এইচএসসির আগে চলতেছে সেটার ক্লাস। এবং এইচএসসির পর কিন্তু আমাদের আরও একটা মেডিকেল অ্যাডমিশন ব্যাচ আসবে আলফা 5.1। সো ভালো মতো পইরা এইচএসসিতে এ প্লাস পাও, এ প্লাস নিশ্চিত করো, তারপর আলফা 5.1-এ আসবা। মেডিকেলেও ইনশাল্লাহ এখন যে ডেডিকেশন দিয়ে তোমাকে আমি এইচএসসিতে এ প্লাস পাবো, ইনশাল্লাহ এই ডেডিকেশনেই পড়ালেখা করাবো এবং সেই পড়ালেখা তোমাকে মেডিকেলের দিকে নিয়ে যাবে। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকি আমরা।